সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে আমি অনেকদিন পর আসলাম সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে। গত 2 সপ্তাহে আমাদের ক্লাস আছে লিমন স্যার, আজকে আমি আব্দুর রহমান শ্রাবণ। হয়তো আমার নামই ভুলে গেছেন কিনা জানি না, 2 সপ্তাহ দেখা হয় না সবার সাথে। তো আজকে আমি সাধারণ জ্ঞান ক্লাস নিয়ে থাকবো আপনাদের সাথে। আপনারা আজকে আমার সাথে প্রশ্ন করবেন এবং আপনারা একটু শুনেন যে আমাকে একটু কমেন্ট করেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, অথবা যদি আমার কথা শুনে থাকেন তাহলে নিচে কমেন্ট করেন কে কোথা থেকে আমাকে শুনতে পাচ্ছেন, কে কোথা থেকে, মানে কার বাড়ি কোথায় একটু লেখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা শুনতে পাচ্ছেন। সাউন্ড ক্লিয়ার কিনা, একটু শুনতে পাচ্ছেন কিনা দেখেন। কমেন্ট দেখছি না এই কারণে। ও হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, পড়াশোনা সবার কেমন হচ্ছে? আচ্ছা, আমরা জানি যে এবছর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বেসিক থেকে প্রশ্ন হতে পারে। বেসিক বলতে আমাদের যে মূল বই পড়ে আসছি, সেই মূল বই যেমন হচ্ছে আমাদের পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, এই সাবজেক্ট থেকে প্রশ্ন হতে পারে। তবে সরাসরি যে শুধু এগুলো থেকে প্রশ্ন হবে ব্যাপারটা কিন্তু এমন না। আশা রাখি যে এর বাইরেও কিছু প্রশ্ন হবে। তো আমরা সব মিলে পড়বো, এবার প্রস্তুতিটা নিব দুভাবে, যেহেতু আমাদের সময় অনেক বেশি, সেহেতু আমরা প্রস্তুতি নেব একটু ব্যাপকভাবে। তো ইতিমধ্যে আপনারা মনে হয় আমাদের বইয়ের সম্পর্কে জানছেন যে আমাদের জিকে পাওয়ার বইটা অনেকেই হয়তো কিনে ফেলছেন, বা আপনারা যারা কেনেননি তারা হচ্ছে আপনারা কিনবেন। জিকে পাওয়ার, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, তারপরে হচ্ছে আমাদের এই যে আজকে বের হচ্ছে যে বইটা, আজকে মহান বিজয় দিবস, সেই উপলক্ষে বের হচ্ছে আমাদের আরেকটা বই, যার নাম ম্যানুয়াল ইয়ার বুক। মানে হচ্ছে সারা বছরের সাম্প্রতিক যারা পড়ার সুযোগ পাননি, সেই সাম্প্রতিকগুলো একসাথে আলোচনা করা হয়েছে এক বইয়ে। এটার নাম হচ্ছে ম্যানুয়াল ইয়ার বুক। বইটার দাম মাত্র 100 টাকা। তো 100 টাকায় আপনারা বইটা কিনতে পারবেন। আর দেশের যে কোনো জায়গায় পাওয়া যাবে। আজকে ঢাকায় মুক্তি পাবে, হয়তো 2-1 দিন পরে ঢাকার বাইরে চলে যাবে। সো আপনারা সংগ্রহ করে রাখলে ভালো হবে। তো আজকে আমরা একটু বেসিক ক্লাস নিব। বেসিক ক্লাস হচ্ছে আপনার বিভিন্ন আন্তর্জাতিক রেখা, তারপর আলোচনা করব হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আহ, উপত্যকা, তারপরে হচ্ছে প্রণালী। প্রণালী বিষয়টা কিন্তু আপনার বেসিকের ভিতর পড়ে আমাদের। তো প্রণালী বিষয়টাও আজকে আমরা দেখাতে চেষ্টা করব। তাহলে আমরা আজকে একটু শুরু করি। আজকে প্রণালী দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, প্রণালী আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন। লাল করুন দিয়ে দেখি। প্রণালী, আচ্ছা প্রণালী হচ্ছে যেই জলরেখা দুইটি স্থলভাগকে পৃথক করে। মনে রাখবেন, দুইটি স্থলভাগকে কি করে? পৃথক করে। আর দুইটি জলভাগকে একত্রিত করে, এটাকে বলা হয় প্রণালী। তো প্রণালী আমরা একটু দেখার চেষ্টা করবো। এটা সংজ্ঞা বললে হয়তো আমাদের বুঝতে কষ্ট হবে। আমরা একটু দেখবো উদাহরণের মাধ্যমে, তাহলে বেশি ভালো হবে। আচ্ছা, আমরা জানি যে এই যে কয়েকদিন আগে মাত্র 13 বছর বয়সী একজন বাংলাদেশী, সে হচ্ছে বাংলা চ্যানেল জয় করছে। এখন চ্যানেল, চ্যানেল মানে কিন্তু প্রণালী। চ্যানেল ইংরেজি শব্দ, এই চ্যানেলের বাংলা হচ্ছে প্রণালী। তাহলে আমরা একটু দেখি। প্রথমে আসা যাক বাংলা চ্যানেল। যেই চ্যানেলটা আমাদের চ্যানেল, সেটা হচ্ছে বাংলা চ্যানেল। আর এখন বাংলা চ্যানেল কোনটা একটু দেখি। বাংলা চ্যানেল, আচ্ছা বাংলাদেশের দক্ষিণ ভাগটা আমি দেখাতে চেষ্টা করব। না,
বাংলাদেশের দক্ষিণ ভাগটা এভাবে করে মিলে গেছে, এই যে কক্সবাজার যদি হয় এটা, আর এইদিকে হচ্ছে আপনার নাফ নদী, কি নদী, এটা হচ্ছে নাফ নদী দেখেন, আর এই দিকটা হচ্ছে মায়ানমার। তো বাংলাদেশের কক্সবাজারের দক্ষিণ দিকে এই যে উপজেলাটা দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে টেকনাফ উপজেলা। কি উপজেলা? টেকনাফ। আচ্ছা, এখান থেকে বিস্তীর্ণ একটা দ্বীপ নাম হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। কি দ্বীপ? সেন্ট মার্টিন দ্বীপ। আর সেন্ট মার্টিন থেকে দক্ষিণে গেলে আরেকটা দ্বীপ নাম হচ্ছে সেরা দ্বীপ। এখন দেখেন এই যে দক্ষিণ দিকে এদিক তো বঙ্গোপসাগর, এদিকটা কি বঙ্গোপসাগর, আর এইদিকে দেখতে পাচ্ছি নাফ নদী। কি নদী? নাফ নদী। আচ্ছা দেখেন এখানে একটা সমুদ্র স্রোত আছে, এই যে সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোতটার হচ্ছে আপনার এই বাংলাদেশের দুইটা ভূখণ্ডকে মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনকে বিভক্ত করছে। এখন দেখেন সেন্ট মার্টিন কে বিভক্ত করছে যেই চ্যানেল তার নাম হচ্ছে বাংলা চ্যানেল। এখন কোথা থেকে কোন জায়গা? আচ্ছা টেকনাফের, এটা টেকনাফ উপজেলার লাস্ট প্রান্ত, এই প্রান্তের নাম হচ্ছে শাহপরীর দ্বীপ। কি দ্বীপ? শাহপরীর দ্বীপ। এই শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনকে বিভক্তকারী যেই প্রণালী তার নাম হচ্ছে বাংলা চ্যানেল। ওকে, তাহলে বাংলা চ্যানেল এটি হচ্ছে টেকনাফ থেকে সেন্ট মার্টিনকে বিভক্ত করছে, অর্থাৎ শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত এখানে 16 কিলোমিটার সমুদ্র। কত কিলোমিটার? 16 কিলোমিটার। আচ্ছা 16, সম্প্রতি আপনারা প্রথমত দেখবেন যেটা হচ্ছে 16 কিলোমিটার। এই 16 কিলোমিটার সমুদ্র পথকে বলা হয় বাংলা চ্যানেল। ওকে, এই বাংলা চ্যানেল অতিক্রমকারী প্রথম ব্যক্তির নাম লিপটন সরকার। কি সরকার? লিপটন সরকার। ওকে, তাহলে আমরা দেখলাম বাংলা চ্যানেল। এবার একটু দেখবো আমরা বাইরে পৃথিবীতে যেই চ্যানেল থেকে প্রশ্ন হয়, যেসব গুরুত্বপূর্ণ চ্যানেল, তার মধ্যে ইম্পর্টেন্ট একটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। কি প্রণালী? জিব্রাল্টার প্রণালী, খুবই ইম্পর্টেন্ট। দেখেন ইউরোপের দক্ষিণ দিকে যদি আমরা স্পেন বলি, এই স্পেন থেকে এদিকে ভূমধ্যসাগর, আচ্ছা, আর এই দিকটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। কি মহাদেশ? এই দক্ষিণ দিকে দেখতে পাচ্ছি আফ্রিকা মহাদেশ। ওকে, আমি সব দেখাবো না। আচ্ছা, এই সাগরের নাম হচ্ছে কি? ভূমধ্য সাগর। ওকে, আর এই দিকটা হচ্ছে ইউরোপ মহাদেশ। কোন মহাদেশ? ইউরোপ। আচ্ছা, এই দিকে হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ দেখছেন, আর এই দিকটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আচ্ছা, আবার তাহলে এই যে ভূমধ্য সাগর দেখেন, আর এই দিকটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। কি মহাসাগর? আটলান্টিক। যদিও এটা উত্তর আটলান্টিক, তাহলে এটা হবে উত্তর আটলান্টিক মহাসাগর। এখন দেখেন মাঝখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইদিকে ভূমধ্য সাগর, এইদিকে উত্তর আটলান্টিক মহাসাগর। মাঝখানে দেখেন এই জায়গাটা প্রায় মিশে গেছিল, বাট মিশে নাই। দেখেন এটা হচ্ছে আফ্রিকার উত্তর প্রান্ত, আর এটা হচ্ছে ইউরোপের দক্ষিণ প্রান্ত। ওকে, এখানে এসে এই যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে স্পেন। দেশের নাম কি? স্পেন। ওকে, আচ্ছা, এরপর দেখেন এইখানে যে ইয়াটা দেখতে পাচ্ছি আমরা, এটা নাম হচ্ছে মরক্কো। আফ্রিকার কোন দেশ? মরক্কো। ওকে, তাহলে আফ্রিকার উত্তর দিকের রাষ্ট্র নাম হচ্ছে মরক্কো, আর ইউরোপের দক্ষিণ দিকের রাষ্ট্র নাম হচ্ছে স্পেন। ওকে, মাঝখানে এই যে জায়গাটা, এর নাম হচ্ছে জিব্রাল্টার। এই জায়গাটার নাম কি? জিব্রাল্টার। জায়গার নাম জিব্রাল্টার মনে রাখবেন। এই জিব্রাল্টার জায়গার নাম অনুসারে এইখানটার যে প্রণালী দেখতে পাচ্ছি আমরা, এই প্রণালীর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। কি প্রণালী? জিব্রাল্টার প্রণালী। ওকে, এখন দেখেন এই জিব্রাল্টার প্রণালী যুক্ত করছে কাকে? আচ্ছা দেখেন, যুক্ত করছে ভূমধ্য সাগর ও জিব্রাল্টারের নাম অনুসারে এই প্রণালীর নাম জিব্রাল্টার প্রণালী। এখন একটু বলে রাখা দরকার, এই জিব্রাল্টার কোন দেশের? আপনারা দেখতেই পাচ্ছেন এটা স্পেনের দক্ষিণে, তাহলে মনে হচ্ছে যে এটা মনে হয় স্পেনের অংশ, তাই না?
না, ব্যাপারটা কিন্তু ভুল, মনে রাখতে হবে জিব্রাল্টার কিন্তু স্পেনের কোনো অংশ না, এটা একটা ভিন্ন দেশের অংশ। অদ্ভুত ব্যাপার, যদিও স্পেনের মধ্যখানে, বাট এটা হচ্ছে ইউকে এর উপনিবেশ, ইউকে মানে যুক্তরাজ্য। ওকে, তাহলে জিব্রাল্টার হচ্ছে স্পেনের দক্ষিণে হলেও এটি কিন্তু স্পেনের কোনো অংশ না। এই জিব্রাল্টার এটা হচ্ছে যুক্তরাজ্যের একটি স্বায়ত্তশাসিত উপনিবেশ। এটা খুব বড় এলাকা না, কিন্তু মাত্র 6 পয়েন্ট সামথিং বর্গ কিলোমিটার। যদিও এটার অর্থনৈতিক গুরুত্ব খুবই বেশি, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এই আটলান্টিক থেকে ভূমধ্য সাগরে ঢুকতে হলে, অথবা এশিয়ার এইদিকে যে সাগর আছে, আমরা যেটাকে বলি সুয়েজ খাল দিয়ে, এদিকে সাগর আছে লোহিত সাগর, এখানে ঢুকতে হলে আপনাকে এই জিব্রাল্টার প্রণালী এর ব্যবহার করতেই হবে, এবং এই জিব্রাল্টারের অনুমতি লাগবে। এবং এখানে প্রচুর পরিমাণে ট্যাক্স ওঠে, বলে এই জিব্রাল্টারকে বলা হয়, জিব্রাল্টার একটা উপদ্বীপ। ওকে, এই জিব্রাল্টার উপদ্বীপকে বলা হয় হেভেন অফ ট্যাক্স। হেভেন অফ ট্যাক্স মানে ট্যাক্সের স্বর্গ বলা হয়। কেন বলা হয় বুঝতেই পারছেন, এখান থেকে ইউকে এর প্রচুর মানে ইনকাম হয়, বুঝতেই পারছেন, বৈদেশিক জাহাজ এখান থেকে যেতেই হবে। আর যেহেতু এই অঞ্চলটা ইউরোপের সমৃদ্ধ অঞ্চল, ধনী ধনী দেশগুলো সব, এদিকে ফ্রান্স, এদিকে মোনাকো, এদিকে ইতালি, সো এই অঞ্চলের তার অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি বলে এই জিব্রাল্টারকে বলা হয় হেভেন অফ ট্যাক্স বা ট্যাক্সের স্বর্গ বলা হয়। ওকে, এটা হচ্ছে জিব্রাল্টার। তাহলে জিব্রাল্টার প্রণালী যুক্ত করছে কাকে কাকে? যুক্ত করছে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্য সাগরকে। আর পৃথক করছে, যদি মহাদেশ বলি তাহলে হবে আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপ মহাদেশকে পৃথক করছে। আবার বলি, আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপ মহাদেশকে কি করছে? পৃথক করছে। আর যুক্ত করছে ভূমধ্য সাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগরকে। অথবা যদি আমি দেশ বলি তাহলে বলতে হবে স্পেন থেকে মরক্কোকে পৃথক করছে যে প্রণালী, তার নাম এই জিব্রাল্টার প্রণালী। যদিও জিব্রাল্টার স্পেনের অংশ না, এটি হচ্ছে ইউকের অংশ। ওকে, তাহলে জিব্রাল্টার প্রণালী আমরা গুরুত্ব দিয়ে পড়ব। আচ্ছা, এরপর একটু দেখি আমরা, যেহেতু এই অংশটা দেখাইছি, তাহলে জিব্রাল্টার প্রণালী আমরা দেখলাম। এবার দেখবো আমরা ইউরোপের আরেকটা গুরুত্বপূর্ণ প্রণালী, যেটার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। কি চ্যানেল? যে দিকটা হচ্ছে ফ্রান্স, ধরেন এটা ফ্রান্সের মানচিত্র, এদিকে সব দেখাচ্ছি না, অল্প একটু দেখাচ্ছি যেখানে আমার লাগবে। ওকে, আর এই দিকটা হচ্ছে ব্রিটেন, ধরেন এটা হচ্ছে ব্রিটেন। ব্রিটেন কিন্তু একটা দ্বীপ, আমরা জানি ইউরোপের যে মূল ভূখণ্ড, সেই মূল ভূখণ্ডের একটা দ্বীপ রাষ্ট্র হচ্ছে ব্রিটেন, তাই না? আচ্ছা দেখেন, এটা যদি ব্রিটেন হয়, ব্রিটেনের চারপাশে সমুদ্র। ওকে, আচ্ছা এই দিকে যে, তাহলে এটা কোন দেশ? ইউকে। আমার উল্টো হয়ে যাচ্ছে লিখতে। আচ্ছা, আর এইদিকে দেশ রাষ্ট্রটার নাম হচ্ছে কি? ফ্রান্স। ইউকে আর ফ্রান্স, দেখেন এই ইউকে আর ফ্রান্সের মাঝখানে যে প্রণালীটা আছে, এইখানে তার নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। এটার নাম হচ্ছে কি? ইংলিশ চ্যানেল। আচ্ছা, এই ইংলিশ চ্যানেলের এইদিকে যে সমুদ্রটা, সেটার নাম হচ্ছে উত্তর সাগর। আমার উল্টো হয়ে যাচ্ছে। আচ্ছা, উত্তর সাগর। আর এই দক্ষিণ দিকে যে সাগরটা, এটি হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর। কি সাগর? উত্তর আটলান্টিক। ওকে, আচ্ছা একটু আমরা খেয়াল করি, মাঝখানে যে প্রণালীটা দেখতে পাচ্ছি আমরা, এই প্রণালীর নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। কি চ্যানেল? এটির নাম হচ্ছে ইংলিশ চ্যানেল। ওকে, এখন দেখেন ইংলিশ চ্যানেল কি করছে। যদি আমি শুধু ইংলিশ চ্যানেল বলি তাহলে বলতে হবে ইংলিশ চ্যানেল ফ্রান্স থেকে ব্রিটেনকে অথবা ফ্রান্স থেকে ইউকে কে পৃথক করছে। ইউকে মানে যুক্তরাজ্য। ওকে, তাহলে ইংলিশ চ্যানেল ফ্রান্স থেকে ইউকে কে পৃথক করছে আর যুক্ত করছে
উত্তর সাগর এবং উত্তর সাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগরকে। ওকে, তার মানে উত্তর সাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে ইংলিশ চ্যানেল, আর পৃথক করছে ফ্রান্স থেকে ব্রিটেনকে। ওকে, এখন এইখানে আবার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে সম্পূর্ণ জায়গাটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু ইংলিশ চ্যানেল। এর দৈর্ঘ্য সব জায়গায় সমান না, ঠিক আছে। এই ইংলিশ চ্যানেলের দুপায়ান্ত হচ্ছে আপনার 560 কিলোমিটার। এটা কিন্তু সব জায়গায় প্রস্থ সমান না। দেখেন এখানে এখানে অনেক কম বেশি আছে, দেখছেন এখানে এখানে বেশি আছে, এইদিকে আবার বেশি আছে, বাট এইখানে এসে একেবারে কম, দেখছেন তো। এই যে কম জায়গাটা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বোঝার আছে, সেটা হচ্ছে এই যে কম জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখেন এই যে কম জায়গাটা দেখেন দৈর্ঘ্য একেবারে কম, এইখান থেকে এর দূরত্ব মাত্র 34 কিলোমিটার। কয় কিলোমিটার? 34 কিলোমিটার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা যারা শুনি যে আমাদের বাংলাদেশের একজন ব্যক্তি নাম ছিল ব্রজেন দাস, আপনারা অনেকে শুনছেন। এই ব্রজেন দাস মোট 6 বার, কবার? মোট 6 বার তিনি হলেন এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে, মানে ফ্রান্স থেকে ব্রিটেনে বা ব্রিটেন থেকে ফ্রান্সে যায়। এর দৈর্ঘ্য কত ভাইয়া? 34 কিলোমিটার। এখন সাঁতারুরা ইংলিশ চ্যানেল যখন জয় করে তখন কোন অংশ জয় করে? এই বড় অংশ নাকি ছোট অংশ? নিঃসন্দেহে ছোট অংশ। তাহলে যারা হচ্ছে ইংলিশ চ্যানেল বিজয়ী তারা কিন্তু এই ফ্রান্স থেকে ব্রিটেনে যায়, বুঝতে পারছে কিনা? নট মানে এই বড় অংশ। ওকে, তাহলে আমাদের ব্রজেন দাস বাংলাদেশের নারায়ণগঞ্জের কৃতি সন্তান ব্রজেন দাস, তিনি কিন্তু 6 বার, একবার দুবার না, 6 বার তিনি হচ্ছে এই ইংলিশ চ্যানেল পাড়ি দেয়। ওকে, এখন এই যে সংকীর্ণ অংশটা যেখানে দৈর্ঘ্য মাত্র 34 কিলোমিটার, এটাকে বলা হয় কিন্তু আবার ডোভার প্রণালী। কি প্রণালীটা? এর নাম হলো ডোভার প্রণালী। কোথায় লিখবো? আচ্ছা, ডোভার, ডোভার প্রণালী। ওকে, এই ডোভার প্রণালী কিন্তু ইংলিশ চ্যানেলের একটি অংশ, সংকীর্ণ অংশ। ওকে, তাহলে ডোভার প্রণালী যদি বলি এটা কি করছে? ডোভার প্রণালী কিন্তু আবার ফ্রান্স থেকে ব্রিটেনকে পৃথক করছে, অথবা ইউকে থেকে ফ্রান্সকে পৃথক করছে, যে প্রণালীর নাম হচ্ছে ডোভার প্রণালী। তাহলে এই ডোভার প্রণালীটাই মূলত মানুষ সাঁতরায়। এর দৈর্ঘ্য মাত্র 34 কিলোমিটার। এখন সেই 1930-এর দশকে, বুঝতেই পারছেন, আজ থেকে প্রায় 100 বছর আগে, 90 বছর আগে, এই বাংলাদেশের কৃতি সন্তান ব্রজেন দাস তিনি এই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে একবার দুবার না 6 বার পাড়ি দিয়ে তিনি বিশ্ব রেকর্ড করেন। ওই সময়ে পৃথিবীতে আর কোনো ব্যক্তি এতবার সাঁতরে পাড়ি দেননি। তো যে কারণে তৎকালীন ব্রিটিশ রানী এই ব্রজেন দাসকে উদ্দেশ্য করে মজা করে বলছিল যে ব্রজেন দাস তো এই ইংলিশ চ্যানেলটাকে সুইমিং পুল বানাই ফেলছে। বুঝেন নাই? মানে ব্যাপারটা হচ্ছে বাড়িতে যেমন সুইমিং পুল থাকলে আমরা যেরকম বারবার এপার থেকে এপারে যাই সাঁতরে, তো উনি মনে করেন পুকুর বানাই ফেলছে। পুকুর মানে হচ্ছে বাড়ির পুকুর, সেভাবে সাঁতরে পাড়ি দিয়েছে। যাই হোক, এটা হচ্ছে ব্রজেন দাস। নামটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসে, আপনি মনে রাখবেন। ওকে, তাহলে ডোভার প্রণালী কি? যদি বলা হয় ডোভার প্রণালী কি, তাহলে অ্যান্সার হবে ইংলিশ চ্যানেলের সবচেয়ে সংকীর্ণ অংশকে বলা হয় ডোভার প্রণালী। ওকে, এখন দেখেন এই যে ব্রিটেন যে একটা দ্বীপ, এটা কিন্তু ইউরোপের যে মূল ভূখণ্ড সেখান থেকে বিচ্ছিন্ন, তাই না? বাট আপনারা জানেন কিনা যে এর মধ্য থেকে কিন্তু এর নিচ দিয়ে এই যে সমুদ্র দেখতে পাচ্ছি আমরা, এই সমুদ্রের নিচ দিয়ে কিন্তু এখানে রাস্তা আছে, জানেন কিনা? এই যে সমুদ্রের নিচ দিয়ে রাস্তা যায়, এই রাস্তাটাকে কি বলা হয় বলুন তো? টানেল বলা হয়। টানেল। কি বলা হয়? টানেল। এখন এখানকার যে টানেলটা আছে ফ্রান্স থেকে ব্রিটেনে একেবারে মাটির নিচ দিয়ে আছে, মানে সমুদ্রের তলদেশ দিয়ে যে রাস্তা, এটাকে বলা হয় চ্যানেল টানেল। কি বলা হয়? চ্যানেল টানেল। ওকে, মনে রাখবেন চ্যানেল টানেল। লিখে দিই, এখানে যেটা আছে এটা হচ্ছে কি? চ্যানেল টানেল। ওকে, এই চ্যানেল টানেলের মাধ্যমে ইউকে থেকে ফ্রান্সে প্রচুর পরিমাণে ট্রেন যায়, এবং এখান থেকে সরাসরি সড়ক যোগাযোগ এবং রেল যোগাযোগ আছে ফ্রান্স থেকে ব্রিটেনের। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু। এই চ্যানেল টানেল পৃথিবীর পুরাতন টানেলগুলোর একটি।
ওকে, তাহলে ফ্রান্স থেকে ইউকে তে কিন্তু সরাসরি আপনার ট্রেনে যাওয়া যায় বা সড়ক পথে যাওয়া যায়, সেটা হচ্ছে টানেলের ভিতর দিয়ে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আপনারা বলবেন যে বাংলাদেশে কোথায় টানেল নির্মিত হচ্ছে এবং সেই টানেলের নাম কি? আচ্ছা, বর্তমানে বাংলাদেশের কোথায় টানেল নির্মিত হচ্ছে বলেন তো, অথবা কোন নদীতে বললেই হবে। আচ্ছা, বর্তমানে কোন নদীতে টানেল নির্মিত হচ্ছে? আচ্ছা, কোন নদীতে টানেল নির্মিত হচ্ছে? এটা হচ্ছে কর্ণফুলী নদীতে। কোন নদী? কর্ণফুলী। আচ্ছা, কর্ণফুলী নদীতে, এবং সেই টানেলের নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। এটা কিন্তু আপনারা বিস্তারিত পড়বেন, কারণ যেহেতু বাংলাদেশের প্রথম টানেল, সো এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং এটা আমাদের গৌরবের যে আমরাও উন্নত দেশের মতো করে এই টানেল যুগে প্রবেশ করতেছি। এবং বাংলাদেশের এই টানেলে কারা সাহায্য করবে, কারা কিভাবে কি করতেছে, সবকিছু আপনারা বিস্তারিত পড়বেন এই টানেল সম্পর্কে। ওকে, এবার আমরা দেখব আরো একটি গুরুত্বপূর্ণ প্রণালী। আচ্ছা, যেটা থেকে প্রশ্ন আসে, যেগুলো প্রশ্ন আসে সেগুলো দেখাচ্ছি বেশি। আচ্ছা, আর একটি গুরুত্বপূর্ণ প্রণালী আপনারা দেখবেন, সেটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব। ওকে, বাবেল মানদেব একটি আরবি শব্দ, তো বুঝতেই পারছেন এটা দুইটা আরব দেশের মাঝখানে। আচ্ছা, আমরা যদি দেখি আরব উপদ্বীপ, আমরা সবাই নাম শুনছি আরব উপদ্বীপ। আচ্ছা, এইদিকে যে সাগরটা দেখতে পাচ্ছি আমরা, আফ্রিকা এবং এশিয়ার মাঝখানে, এই জায়গাটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। দেখতে পাচ্ছি আমরা এই যে। আচ্ছা, আপনারা বুঝছেন কিনা আমি দেখাচ্ছি হলো আরব উপদ্বীপ। কি দেখাচ্ছি? দেখেন, আপনারা বুঝছেন কিনা, এইটা হচ্ছে আরব উপদ্বীপ। উপদ্বীপ বলতে আমরা কাকে বুঝি? যার তিন দিকে জল, একদিকে স্থল, এটাকে বলা হয় উপদ্বীপ, তাই না? আচ্ছা, আর এই আরব উপদ্বীপের দক্ষিণে যে সাগর, তার নাম হচ্ছে বিশাল আরব সাগর। এটা পৃথিবীর বৃহত্তম সাগরগুলোর একটা। ভারত মহাসাগরের উত্তর অংশকে বলা হয় আরব সাগর। ওকে, আচ্ছা, আর এই যে আরব উপদ্বীপে, এখানে কিন্তু একাধিক রাষ্ট্র আছে। যেমন এই রাষ্ট্রের নাম হচ্ছে সৌদি আরব। ওকে, এইদিকে রাষ্ট্রটা আছে ছোট করে, এটার নাম হচ্ছে ইয়েমেন। নাম হচ্ছে কি? ইয়েমেন। এইদিকে আছে ওমান, এইদিকে আছে ইউএই। যাও, এত দেখাবো না আমি। ওমান আছে এখানে, এখানে আছে ইয়েমেন, এখানে ইউএই, এটা সৌদি আরব। এই যে বৃহত্তম অংশটা, এদিকে আছে কাতার। ওকে, এই যে বৃহত্তম অংশটিকে, এটাকে বলা হয় একসাথে আরব উপদ্বীপ। কারণ যেহেতু তিন দিকে জল, দেখেন এইদিকে পারস্য উপসাগর, এদিকে হচ্ছে আপনার ওমান সাগর, এইদিকে আরব সাগর, এদিকে এডেন উপসাগর, আর এইদিকে আছে লোহিত সাগর। তাহলে আমার এই মুহূর্তে বিষয় হচ্ছে লোহিত, লো হরিষ্কার হি ত, আমার বসতে কষ্ট হচ্ছে এখানে। আচ্ছা, লোহিত সাগর। ওকে, আচ্ছা, আর এই যে ইয়েমেন, ইয়েমেনের দক্ষিণ দিকে এখানে একটা শহর আছে, বন্দর আছে, তার নাম হচ্ছে এডেন। বন্দরের নাম কি? এডেন। তো এই এডেন বন্দরের নাম অনুসারে এই জায়গায় যে সাগরটা আছে, এটাকে নাম হচ্ছে এডেন উপসাগর। আমাদের এই মুহূর্তে বিষয় হচ্ছে এডেন উপসাগর। আপনারা দেখতে পাচ্ছেন কিনা?
এর নাম হচ্ছে কি তাহলে এডেন উপসাগর। ওকে, আচ্ছা এখন দেখতে পাচ্ছি আমরা, দেখেন এইদিকে লোহিত সাগর, এইদিকে এডেন উপসাগর, আর এই যে মহাদেশটা আমরা দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে আফ্রিকা মহাদেশ। কোন মহাদেশ? আফ্রিকা মহাদেশ, দেখছেন? আচ্ছা এখন খেয়াল করে দেখেন, এইদিকে লোহিত সাগর বেশ চওড়া, এখানে এসে এডেন উপসাগরে এবং লোহিত সাগরের মাঝখানে এই জায়গাটা এসে একেবারে সংকীর্ণ, দেখছেন? সো এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, এখানে এসে সংকীর্ণ, এবং এই দুই মহাদেশ আফ্রিকা মহাদেশ আর এই সৌদি ইয়েমেন, এগুলো কোন মহাদেশে পড়ছে? এশিয়া মহাদেশে। এখানে এসে সমুদ্র মিশতে যেও, সরি, দুই স্থলভাগ মিশতে যেও মেশে নাই, মাঝখানে হচ্ছে একটি সংকীর্ণ রাস্তা, জলপথ আছে, সেই জলপথের নাম হচ্ছে বাবেল মানদেব প্রণালী। এটার নাম কি তাহলে? বাবেল, বে ল, বাবেল মানদেব। এটা কিন্তু ঢাবি ভর্তি পরীক্ষা আসছিল বি ইউনিটে, মনে হয় একবার না একাধিকবার আসছে, এই বাবেল মানদেব প্রণালী। আচ্ছা এখন যদি আমি বলি যে বাবেল মানদেব প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করছে, যদি এই কথা বলি তাহলে বলতে হবে লোহিত সাগর এবং এডেন উপসাগর। আবারও বলি, এডেন উপসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করছে বাবেল মানদেব প্রণালী। ওকে, আর বিভক্ত করছে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে। আবারও বলি, বিভক্ত করছে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে, অথবা আফ্রিকা থেকে এশিয়া মহাদেশকে কি করছে? পৃথক করছে। আর যুক্ত করছে এডেন উপসাগর এবং লোহিত সাগরকে। ওকে, এখন এই যে ইয়াটা এখানে যে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা মানচিত্রটা এখানে এসে সিং এর মতো করে উপরে উঠছে, দেখছেন? সিং, তাহলে সিং এর ইংরেজি কি বলতো? হর্ন। হর্ন মানে কি? সিং। তার মানে এখানে এসে আফ্রিকা মনে হয় যেন সিং এর মতো উঠে গেছে উপরে, বলে এই যে অংশটি আছে এটাকে বলা হয় হর্ন অফ আফ্রিকা। কি বলা হয়? হর্ন অফ আফ্রিকা বা আফ্রিকার সিং। এখন এই হর্ন অফ আফ্রিকায় কোন কোন দেশ আছে একটু খেয়াল করে দেখি। হর্ন অফ আফ্রিকার দেশ হচ্ছে, এদিকে আছে ইথিওপিয়া, এইদিকে আছে সোমালিয়া, এখানে আছে জিবুতি, এদিকে আছে ইরিত্রিয়া। ঠিক আছে, তাহলে হর্ন অফ আফ্রিকার দেশ কয়টি? অ্যান্সার হবে চারটি। কয়টি? চারটি। ইথিওপিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া আর এটা হচ্ছে জিবুতি। এই চারটি হচ্ছে হর্ন অফ আফ্রিকার দেশ। এখন এখান থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল গতবার আগের বছর, আপনারা দেখবেন খেয়াল করে, এই হর্ন অফ আফ্রিকার কোন দেশে, এরকম প্রশ্ন আসছিল, হর্ন অফ আফ্রিকার কোন দেশে চীন সামরিক ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে বা ঘাঁটি নির্মাণ করতেছে? এটা হচ্ছে হর্ন অফ আফ্রিকার দেশ জিবুতি। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা আরাবিয়ান কান্ট্রি, এদিকে সবাই আরাবিয়ান কান্ট্রি, আরব দেশ আর কি, আফ্রিকার আরব দেশ আর কি। আচ্ছা, এখানে যে হর্ন অফ আফ্রিকার দেশ জিবুতি, এই জিবুতিতে চায়না সামরিক ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে। এখন আপনারা ভাববেন যে চায়নার এখানে মানে গুরুত্বটা কি, কেন, একটু বলে দেখা দরকার। খেয়াল করে দেখেন, এইখানে একটা রাষ্ট্র আছে সোমালিয়া, এই যে হর্ন অফ আফ্রিকা এই প্রান্তে দেশের নাম হচ্ছে কি? সোমালিয়া। এখন বুঝতেই পারছেন, এইখান থেকে যখন বিদেশি জাহাজগুলো যায়, এই প্রণালীটা খুবই ইম্পর্টেন্ট, বাবেল মানদেব প্রণালী। কেন? দেখেন, এদিকে আরব সাগর, এদিকে ভারত মহাসাগর, ওকে, আর এইদিকে এসে সুয়েজ খাল। এখানে কি খাল? সুয়েজ খাল আমরা দেখতে পাচ্ছি, এই যে লোহিত সাগর, আর এইদিকে আছে আবার ভূমধ্য সাগর। এটা কি সাগর? ভূমধ্য সাগর। দেখছেন, এই লোহিত সাগর আর ভূমধ্য সাগর দেখেন পাশাপাশি প্রায় মিশতে গেছিল, বাট আবার মিশে নাই। মাঝখানে এখানে একটা সিনাই উপত্যকা আছে, সিনাই। এখানে দেশের নাম হচ্ছে কি? মিশর। দেশের নাম কি? মিশর। দেখছেন? সো এই মিশরের ভূখণ্ডের কারণে এই দুইটা ভূখণ্ড মিশে নাই, এখানে অল্প একটু ভূখণ্ড আছে, এই ভূখণ্ডের নাম হচ্ছে কি? মিশরের সিনাই উপত্যকা। ওকে, এই সিনাই উপত্যকা হচ্ছে 1869 সালে এখানে একটা খাল খনন করা হয়। খাল তো বুঝতে পারছেন, সেই খালের নাম হচ্ছে কি? সুয়েজ খাল। খালের নাম কি? সুয়েজ খাল। কেন? সুয়েজ হচ্ছে এখানে একটা বন্দরের নাম, এখানে একটা বন্দর
ভূমধ্যসাগরের তীরে একটা সমুদ্র বন্দরের নাম ছিল সুয়েজ। এই সুয়েজের পাড় দিয়ে খাল খনন করা হয় বলে এটার নাম সুয়েজ খাল। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন, সুয়েজ খাল নিজের একটা প্রণালী। সেটা কি হবে? সুয়েজ খাল তাহলে কি করছে? সুয়েজ খাল যুক্ত করছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। খেয়াল করে দেখেন, ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করছে যে খাল, তার নাম সুয়েজ খাল। এটার নাম কি? সুয়েজ খাল। ওকে, সুয়েজ মিশরের একটি বন্দরের নাম, তার পাশে যে খাল তার নাম হচ্ছে সুয়েজ খাল। তাহলে সুয়েজ খাল কি করছে? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করছে আর পৃথক করছে মিশর থেকে মিশরকে। এখন এটা হচ্ছে মূল মিশর, আফ্রিকান মিশর, আর এখানে আবার এশিয়ান মিশর। দেখেন অনেক কিছু শিখাচ্ছে কিন্তু একই সাথে। তাহলে এই যে উপত্যকাটা, এটার নাম হচ্ছে সিনাই উপত্যকা। এখন খেয়াল করে দেখেন, একই মিশর, সেই মিশরকে মাঝখানে খালের মাধ্যমে একটা আন্তর্জাতিক সীমানা হয়ে গেছে এবং সেই সীমানাটা মহাদেশের সীমানা। তার মানে মিশর কিন্তু দুইটা মহাদেশে পড়ছে। পৃথিবীর ভাগ্যবান দেশ মিশর, তুরস্ক, পানামা, এরা কিন্তু একই সাথে দুই মহাদেশে পড়ছে। ওকে, এখন তাহলে সিনাই উপত্যকা এটা হচ্ছে এশিয়ার অংশ। তার মানে সিনাই মিশর একটি ট্রান্সকন্টিনেন্টাল রাষ্ট্র, মানে হচ্ছে এটা হচ্ছে আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। একই সাথে এরা দুই মহাদেশে বিস্তৃত। ওকে, তাহলে সুয়েজ খাল কাকে কাকে পৃথক করছে? পৃথক করছে এশিয়া মহাদেশ থেকে আফ্রিকা মহাদেশকে, আর যুক্ত করছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। এখন দেখেন খেয়াল করে, এখানে সুয়েজ খাল, এখানে লোহিত সাগর, এটা বাবেল মন্দের প্রণালী, আর এদিকে ভারত মহাসাগর। ওকে, এদিকে চায়না, বুঝতেই পারছেন চায়না, ইন্ডিয়া, খুবই সমৃদ্ধ রাষ্ট্র যেগুলো হচ্ছে আপনার প্রচুর বাণিজ্য করে। ওদিকে হচ্ছে জাপান। ওকে, আর এদিকে তো ইউরোপ, বুঝতেই পারছেন, এদিকে আছে জিবরাল্টার প্রণালী। সো এই পথ দিয়ে প্রচুর পরিমাণে জাহাজ চলাচল করে, পৃথিবীর প্রায় 60 ভাগ জাহাজ এই অঞ্চল থেকে যেতে হয়। ওকে, এখন যেতে হলে এখানে আবার এই যে বাবেল মন্দের প্রণালী বা সুয়েজ খাল বা জিবরাল্টার প্রণালী, এগুলো নিয়ে হচ্ছে আপনার পৃথিবীর রাজনীতি আবর্তিত হয়। মনে রাখবেন, এই যে প্রণালীগুলা, এই প্রণালী শুধুমাত্র প্রণালী না, এর একটা বিশাল গুরুত্ব আছে। এটা দিয়ে হচ্ছে বিশ্ব বাণিজ্য হয়ে থাকে। এখন যেহেতু এই অংশটা যখন জাহাজ আসে, এই যে আপনারা দেখেন সোমালিয়ার একটা কুকীর্তি আছে, আমরা জানি যে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র বলা হয় সোমালিয়াকে, যেখানে হচ্ছে কোনো কেন্দ্রীয় শাসন নেই। আপনারা মনে রাখবেন যে পৃথিবীর কেন্দ্রীয় শাসনবিহীন দেশ হচ্ছে কোনটা? সোমালিয়া। অর্থাৎ সোমালিয়ান জনগণের উপর সরকারের কর্তৃত্ব একেবারেই কম, এবং এখানে একটা গোষ্ঠী আছে, সবাই আপনারা জানেন, সেই গোষ্ঠীর নাম হচ্ছে আল শাবাব। কি নাম? আল শাবাব। এই আল শাবাব একটা জঙ্গি গোষ্ঠী, এটা হচ্ছে সোমালিয়ান দস্যু, জলদস্যু আর কি। এরা যখন এই প্রান্ত থেকে জাহাজ যায় তখন হচ্ছে জাহাজকে অ্যাটাক করে। ঠিক আছে, এই বাবেল মন্দের প্রণালীতে আসলে সোমালিয়ান দস্যুরা হচ্ছে আপনার যে কোনো জাহাজ অ্যাটাক করে। এখন এই জাহাজগুলো অ্যাটাক করলে, এই জাহাজ শুধুমাত্র অ্যাটাক করে ক্ষান্ত হয় না, এরা হচ্ছে বছরের পর বছর হচ্ছে এখানে জাহাজ আটকে রাখে, এবং আটকে রেখে এরা হচ্ছে মুক্তিপণ আদায় করে। যে কারণে হচ্ছে আন্তর্জাতিক যে বাণিজ্য যারা করে, বিশেষ করে চায়না, জাপান, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, তারপরে হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এদের প্রচুর ক্ষতি হয়। সো এই অংশে জাহাজকে নিরাপত্তা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বুঝতেই পারছেন, জাহাজকে নিরাপত্তা দিতে গিয়ে এখানে হচ্ছে আপনার আপনার বিভিন্ন দেশ হচ্ছে এখানে ঘাঁটি আছে, যেমন সৌদি আরবের এই অংশে, ভুল বলা, সৌদি না, আমেরিকার এই অংশে ঘাঁটি আছে, বাট চায়নার কিন্তু এই অংশে ঘাঁটি নাই। সো চায়নার যে ওয়ান বেল্ট ওয়ান রোডের অংশ আপনারা জানেন, এখানে একটা ওয়ান বেল্ট ওয়ান রোডের একটি অংশের নাম হচ্ছে মেরিটাইম সিল্ক রোড। এই মেরিটাইম সিল্ক রোডের যে এই প্রান্ত দিয়ে চায়না জাহাজ যায় সব থেকে বেশি না। সো চায়না এখানে এই জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করছে এই কারণে, বুঝতে পারছেন? সো এই বাণিজ্যে দুইটা প্রতিদ্বন্দ্বী দেশ, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা হচ্ছে চায়না। সো এখান থেকে এখন চায়নার জাহাজ যখন যায় তখন হচ্ছে চাইনিজ নৌবাহিনী এই ইয়াতে আছে জিবুতিতে, এখান থেকে যে নিরাপত্তা দিয়ে নিয়ে যায়। এখন বর্তমানে বেশিরভাগ জাহাজকে নিরাপত্তা দিয়ে যেতে হয়, না হলে হচ্ছে আপনার অ্যাটাক করে। এই নৌবাহিনী থাকার পরেও
ওরা আরো ভারী অস্ত্র নিয়ে এখন আক্রমণ করে। যদি এখন চাইনিজ নৌবাহিনী অথবা ওরা একসাথে হেলিকপ্টার দিয়ে অ্যাটাক করে, সো সোমালিয়ান দস্যুরা যে স্পিড বোট নিয়ে আসে অথবা বিভিন্ন বোট নিয়ে আসে, সেই বোটগুলো আর পেরে ওঠে না এখন। বুঝতে পারছি আমরা, এটি হচ্ছে এখানকার, এই কারণে এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরো একটি বিষয় আমরা বলে রাখি, ও আরেকটা প্রণালী দেখবো আমরা, যেহেতু একসাথে চলে আসছি। এইদিকে দেখতে পাচ্ছি আমরা, দেখেন। আচ্ছা, এইদিকে যে সাগরটা, আগে দেশের নামে আসি, এইদিকে দেশের নাম হচ্ছে ইরান। দেশের নাম কি? ইরান। আমরা জানি ইরানের পূর্ব নাম ছিল কি? পারস্য। পারস্য মানেও কিন্তু ইরান, এখনো পারস্য নামে অনেকেই চিনে। ওকে, আচ্ছা, পারস্যর সাথে এই যে যে পারস্য, পারস্য মানে ইরান। আচ্ছা, পারস্য এর নাম অনুসারে এখানে যে সাগরটা আছে দেখতে পাচ্ছি আমরা, এটার নাম হচ্ছে পারস্য উপসাগর। এটার নাম হচ্ছে কি? পারস্য উপসাগর অথবা প্যারাসিয়ান গালফ। ঠিক আছে, পারসিয়ান গালফ অথবা পারস্য উপসাগর, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা বুঝতেই পারছেন, এর তীরে যে রাষ্ট্রগুলো, বিশেষ করে ওমান, ইউএই, সৌদি আরব, কাতার, এখানে আছে বাহরাইন দ্বীপ, ওকে, এইদিকে আছে কুয়েত উপদ্বীপ, ওকে, এটা হচ্ছে কি দেশের নাম? কি? কুয়েত। এইদিকে আছে ইরাক, ওকে, ইরাক, এদিকে আছে ইরান, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, সৌদি আরব, ওমান, সৌদি আরব, ওমান, ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান, এই যে রাষ্ট্রগুলো, এটাকে বলা হয় উপসাগরীয় রাষ্ট্র। কি বলা হয়? উপসাগরীয় রাষ্ট্র অথবা পারস্য উপসাগর রাষ্ট্র। পারস্য উপসাগরকে সংক্ষেপে উপসাগর বলা হয়। মানে যদিও উপসাগর নামে পৃথিবীতে একাধিক উপসাগর আছে, বাট উপসাগরীয় রাষ্ট্র বলতে কিন্তু আমরা শুধুমাত্র এই দেশগুলোকেই বুঝি। ওকে, তাহলে আমি একই সাথে ভূগোল শিখাই দিচ্ছি যে উপসাগরের রাষ্ট্র কোনগুলো। মনে রাখবেন, ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, তারপরে হচ্ছে ইউএই, ওমান, এগুলোকে বলা হয় উপসাগরের রাষ্ট্র। ওকে, এবং এখানে এখানে জোটও আছে এদের, এই দিকে রাষ্ট্রগুলা, এদের মিলে একটা জোট আছে, সেই জোটের নাম হচ্ছে জিসিসি, সবাই জানি আমরা, গালফ কোঅপারেশন কাউন্সিল। আচ্ছা, এখন দেখেন, আমরা একটু খেয়াল করব যে এই যে ইরান, ইরাক, সৌদি আরব, কুয়েত, ইউএই, ওমান বা বাহরাইন বা কাতার, এই রাষ্ট্রগুলোর অর্থনীতির মূল ভিত্তি কি? সবাই আমরা জানি, অবশ্যই প্রথমে আসবে কি? তেল। প্রথমে কি আসবে? তেল। তারপরে কি আসবে? গ্যাস। তারপরে কি আসবে? স্বর্ণ। বুঝতেই পারছি। এবং আমরা জানি যে পৃথিবীর রাজনীতি মূলত, যেহেতু ইউরোপিয়ানরা খুবই শান্তিপ্রিয়, সো ওরা যখন, ইউরোপিয়ান বা আমেরিকানরা, ওরা পৃথিবীর অন্য অংশ নিয়ে না খেললেও এই অংশ নিয়ে খুবই খেলে। সো আন্তর্জাতিক রাজনীতিতে এই যে যে অঞ্চলটা, এর গুরুত্ব খুবই বেশি, কারণ যেহেতু তেল সমৃদ্ধ অঞ্চল। এখন বুঝতেই পারছেন, এখানে আসে একটা দেশ, নাম হচ্ছে ইরান। এই ইরানের সাথে কিন্তু আবার এই রাষ্ট্রগুলোর সবার সম্পর্ক প্রায় খারাপ, শুধুমাত্র কাতার বাদে। কাতারের সাথে সম্পর্ক ভালো, বাকি সবার সাথে এদের সম্পর্ক খারাপ। এর একটা কারণও আছে। এর একটা কারণ হচ্ছে আপনার ধর্মীয় কারণ। ধর্মীয় কারণটা কি হবে? এখানকার মুসলমানরা দুইটি ভাগে বিভক্ত। ইরান, ইরান হচ্ছে পৃথিবীর শিয়া অধ্যুষিত মুসলিম রাষ্ট্র, শিয়া, বুঝতেই পারছেন। আর এই রাষ্ট্রগুলো হচ্ছে বেশিরভাগ সুন্নি অধ্যুষিত। সো এই কারণে ধর্মীয় একটা বিভেদ আছে। আরেকটা বিষয়, এই অঞ্চলের সুপার পাওয়ার হচ্ছে ইরান, এইদিকে। আচ্ছা, আর এইদিকে আসলে হচ্ছে সুপার পাওয়ার আবার কে? সৌদি আরব। আর সাম্প্রতিক সময় হচ্ছে সুপার পাওয়ার হয়ে উঠতেছে ইউএই। সো এখানে যে দ্বন্দ্বটা আছে, এটা হচ্ছে, আরেকটা দ্বন্দ্ব হচ্ছে আপনার সামরিক দ্বন্দ্ব অথবা ক্ষমতার দ্বন্দ্ব আছে এদের। ওকে, এখন আমরা দেখতেই পাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্যের তেল, এই পারস্য উপসাগরের বাণিজ্য হয় বেশি হচ্ছে তেল এবং হচ্ছে কি? গ্যাস। এখন দেখেন, আমরা দেখতে পাচ্ছি এই যে ইউএই, দেখেন ইউএইটা প্রায় ইরানের সাথে প্রায় মিশে গেছিল, বাট মিশে নাই, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে প্রায় মিশতে যেও মিশে নাই। সো এই যে মাঝখানে যে প্রণালীটা দেখতে পাচ্ছি আমরা, এই প্রণালীর নাম হচ্ছে হরমুজ প্রণালী। এটা যাওয়ার আগে একটু বলি, এই যে ওমান, ওমানের পাশে এই যে উপসাগরের নাম হচ্ছে ওমান, ওমান উপসাগর। ওমানের পাশে যে উপসাগর, তাকে বলা হয় ওমান উপসাগর। ওকে, আর এইদিকে আছে পারস্য উপসাগর। আর মাঝখানে যে প্রণালী, এইটা এর নাম হচ্ছে হরমুজ প্রণালী। এখন দেখেন খেয়াল করে, এই হরমুজ প্রণালী কাকে কাকে
যুক্ত করছে। আর কাকে পৃথক করছে আমরা দেখব, একটু খেয়াল করে দেখেন। হরমুজ প্রণালী পৃথক করছে ইরান থেকে অথবা পারস্য থেকে আরব উপদ্বীপকে। আরব উপদ্বীপ মানে সমৃদ্ধ পুরো অঞ্চলটা। কিন্তু আমি যদি দেশ বলি তাহলে আমরা যে ভুলটা করব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে ইউএই। তাহলে কি হরমুজ প্রণালী ইউএই থেকে ইরানকে পৃথক করছে? না, এখানে আমাদের একটু জানাই ভুল আছে, সেটা একটু বলে রাখি। এই যে ওমান দেখতে পাচ্ছি না আমরা, এই ওমানের মানচিত্রটা আবার কেমন, এখানে একটু, আর এখানে যে মাঝখানে ইউএই, আবার এইখানে একটু খেয়াল করে দেখছেন কেমন ছিটমহলের মতো করে। ইউএই এর মাঝখানে, ইউএই লাস্ট যে প্রান্তটা এটা কিন্তু ওমান, এখানে ওমান আবার এখানে ওমান, মাঝখানে দেশের নাম কি ইউএই। খেয়াল করে দেখছেন? সো এখানে আমাদের বুঝতে সমস্যা হয়। তাহলে মনে রাখবেন এই হরমুজ প্রণালী কিন্তু ইরান থেকে ইউএই কে পৃথক করেনি, পৃথক করছে মূলত ইরান থেকে ওমানকে। ওকে, তার মানে ওমান এবং ইরানের মাঝখানে যে প্রণালী তার নাম হচ্ছে হরমুজ প্রণালী। এখন আমরা একটু খেয়াল করে দেখবো এই হরমুজ প্রণালী নিয়ে কিন্তু দ্বন্দ্ব বেশি এদের থেকে এদের। ইউএই এর দ্বন্দ্ব বেশি। কেন দ্বন্দ্ব বেশি খেয়াল করে দেখেন। যেহেতু এই অঞ্চল সুপার পাওয়ার হয়ে হতে যাচ্ছে ইউএই, আবার ইউএই এর সাথে হচ্ছে ইরানের সম্পর্ক ভালো না। সো এখানে একাধিক দ্বীপ নিয়ে, এখানে কিছু দ্বীপ আছে যেমন আবু মুসা দ্বীপ, এটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে ইরানের সাথে ইউএই। তবে যদি বলি কাকে পৃথক করছে তখন অ্যান্সার হবে ইরান থেকে ওমানকে। ওকে, তবে এখানকার দ্বন্দ্বে কিন্তু ইউএইও আছে, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে বুঝতেই পারছেন এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যদি বলি বর্তমানে কার হাতে, তাহলে কিন্তু অ্যান্সার হবে ইরানের হাতে। বুঝতেই পারছেন ইরানের সুপার পাওয়ার। সো এই হরমুজ প্রণালীতে দ্বন্দ্ব লেগেই আছে, এবং এই হরমুজ প্রণালীতে ইরান তো কাউকে তোয়াক্কা করে না, আমরা সবাই জানি, বিশেষ করে আমেরিকাকে একেবারে তোয়াক্কা করে না। সো এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে আমেরিকা হিউজ পরিমাণে এখানে মানে টেনশনে থাকে। সো বুঝতেই পারছেন এই হরমুজ প্রণালীর দ্বন্দ্ব গত বছর আমরা দেখছি যে গত বছর 19 সালে বা 20 সালেও আপনার কিন্তু এই হরমুজ প্রণালীর দ্বন্দ্ব ছিল, এবং সেই দ্বন্দ্বে কিন্তু এই যে আপনার বিভিন্ন ইউকে জাহাজ বা আমেরিকান জাহাজ যখন হচ্ছে ইরান আক্রমণ করে, তখন হচ্ছে পাল্টা আক্রমণ হিসেবে জিব্রাল্টার প্রণালীতে ব্রিটেন হচ্ছে আপনার ইরানি ট্যাঙ্কার আটকে দেয়, অয়েল ট্যাঙ্কার। আমরা সবাই জানি যে এটা নিয়ে হচ্ছে দ্বন্দ্ব শুরু হয়েছিল 19 এবং 20 সালের ভিতরে, বেশ গুরুত্বপূর্ণ। যেই দ্বন্দ্ব থেকে কিন্তু আপনার পরবর্তীতে ইরানের এক কমান্ডার, সামরিক কমান্ডার, নাম হচ্ছে আপনার কাসেম সুলাইমানি। এই কাসেম সুলাইমানিকে হত্যা করছিল কারা? হত্যা করছিল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে। আমরা সবাই জানি যে ইরাকে উনি ইরাক সফরে গেলে ওনাকে হচ্ছে হত্যা করা হয়, এবং সেই দ্বন্দ্ব কিন্তু এখনো চলমান। বিশেষ করে আপনার কয়েকদিন আগে ইরানের একজন বিজ্ঞানীও হত্যা করছে। সো আপনারা এই রাজনীতিটা পড়বেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালী। ওকে, তাহলে হরমুজ প্রণালী কাকে কাকে যুক্ত করছে? যুক্ত করছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। ওকে, আর পৃথক করছে ইরান থেকে ওমানকে, ইরান থেকে ওমানকে, অথবা যদি বলি ইরান থেকে ইউএই কে, তাও খুব একটা ভুল হবে না। এই তবে এক্সাক্ট অ্যান্সার কি হবে? ওমান। এটি হচ্ছে হরমুজ প্রণালী। আচ্ছা, এবার যে প্রণালীটা আমরা দেখব সেটি হচ্ছে ইন্ডিয়ার দক্ষিণে। আপনারা অনেকে শাহরুখ খানের সিনেমা দেখছেন চেন্নাই এক্সপ্রেস। আচ্ছা, চেন্নাই এক্সপ্রেসে একটা গান আছে যে আপনারা ওই যে কি যেন আপনার গানটা, আমি হিন্দি গান খুব ভালো পারি না, তবে ওই যে কাশ্মীর টু কন্যাকুমারী আমরা শুনছি না সবাই। যেমন আমরা বলি টেকনাফ থেকে তেতুলিয়া, কি বলি আমরা? টেকনাফ থেকে তেতুলিয়া। ইন্ডিয়ানরা বলে কাশ্মীর টু কন্যাকুমারী, মানে উত্তরে কাশ্মীর, দক্ষিণে কি আছে? কন্যাকুমারী। সো বুঝতেই পারছেন ভারতের যে মানচিত্র যদি আমরা দেখি, দক্ষিণ দিকে এরকম করে মিশে গেছে না? আচ্ছা, আর এই যে দেখেন একটা এই দিকটা কত বড়, তাই না? আস্তে 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 করে যে অংশটা সমুদ্রে মিশে যায়, দেখছেন তো, যে অংশটা সমুদ্রে আস্তে আস্তে করে একেবারে ধীরে ধীরে মিশে গেছে, এই অংশটাকে বলা হয় অন্তরীপ। কি বলা হয় বলতো? অন্তরীপ। পৃথিবীতে এরকম অনেক ভূখণ্ড আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আস্তে আস্তে করে ক্রমশ সরু হয়ে সমুদ্রে মিশে যায়, এটাকে বলা হয় কি? অন্তরীপ। তাহলে ইন্ডিয়ার
সর্বদক্ষিণের অংশের নাম হচ্ছে কন্যাকুমারী অন্তরীপ, এই যে এটা। ওকে, এখন এই কন্যাকুমারী অন্তরীপ থেকে এখান থেকে পৃথক হয়ে গেছে একটি রাষ্ট্র, তার নাম হচ্ছে শ্রীলঙ্কা। দেশের নাম কি? এটি হচ্ছে শ্রীলঙ্কা। তাহলে এদিকের দেশের নাম হচ্ছে কি? ভারত। ওকে, আর এই রাষ্ট্রের নাম হচ্ছে কি? ছোট রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র, শ্রীলঙ্কা। আর এইদিকে তো বাংলাদেশ আছে, আমরা সবাই জানি। এদিকে বাংলাদেশ, এদিকে আমরা না যাই, এদিকে আছে বাংলাদেশ। আর এই যে মাঝখানে বাংলাদেশ, এদিকে যদি বাংলাদেশ হয়, বিডি বলা ভুল যদিও, তারপর বললাম। আচ্ছা, এই বাংলাদেশ, এদিকে পশ্চিমবঙ্গ। সো এই দিকে যে সাগরটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সাগরটা বিশাল, এই সাগরের নাম কি বলুন তো? বঙ্গোপসাগর। কি ভাগ্য আমাদের, এখানে প্রায় 6টা দেশ আছে, অথচ সাগরের নাম বাংলাদেশের নামে, তাই না? মানে বাংলার নামে বঙ্গোপসাগর। আচ্ছা, আর এই যে বঙ্গোপসাগরের দক্ষিণ দিকে আছে কি বলতো? শ্রীলঙ্কা। ওকে, শ্রীলঙ্কা। আর এই দিকে আছে আরব সাগর। কি সাগর? আরব সাগর। আরব সাগরটা বিশাল সাগর, একেবারে এই অংশটা নাম হচ্ছে আরব সাগর। এই যে বিশাল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরব সাগর। এদিকে আছে মালদ্বীপ। যাই হোক, আমাদের এই মুহূর্তে বিষয় হচ্ছে পক প্রণালী। দেখেন, কন্যাকুমারী অন্তরীপ থেকে শ্রীলঙ্কা মাঝখানে এই যে প্রণালীটা দেখতে পাচ্ছি, এটির নাম হচ্ছে পক প্রণালী। পক প্রণালী। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন, পক প্রণালী এটি কাকে কাকে পৃথক করছে? পৃথক করছে ভারত থেকে শ্রীলঙ্কাকে, পৃথক করছে ভারত থেকে শ্রীলঙ্কাকে, আর যুক্ত করছে বঙ্গোপসাগর এবং আরব সাগরকে। তাহলে বলি, ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করছে কোন প্রণালী? অ্যান্সার হবে পক প্রণালী। খুবই গুরুত্বপূর্ণ এই পক প্রণালী, মনে থাকবে। আচ্ছা, তাহলে এটা গেল পক প্রণালী। এখানে আরেকটা জিনিস একটু বলে রাখা দরকার, চীনের যে ওয়ান বেল্ট ওয়ান রোড, এর অংশ হচ্ছে আপনার মেরিটাইম সিল্ক রোড। এই অর্থাৎ এই পথ দিয়ে চায়না জাহাজ চলাচল করে, আপনারা জানেন। এখান থেকে আপনার বাবেল মান্দের প্রণালীর দিকে যায় চায়না জাহাজ। সো চায়না, এই শ্রীলঙ্কার একটি বন্দর আছে এখানে, সেই শ্রীলঙ্কার বন্দরের নাম কি? হাম্বানটোটা। কোন সমুদ্র বন্দর? হাম্বানটোটা সমুদ্র বন্দরে হচ্ছে 99 বছরের জন্য লিজ নিয়েছে। কেন বলেন তো? কারণ হচ্ছে এখানে হচ্ছে চাইনিজ জাহাজ ভিড়তে পারবে, এবং বুঝতেই পারছেন এইদিকে একটা ইন্ডিয়ার শত্রু রাষ্ট্র হচ্ছে ভারত। সো এই ভারতকে টেক্কা দেওয়ার জন্য এখানে ওরা একটা বন্দর নির্মাণ করছে, নাম হচ্ছে হাম্বানটোটা সমুদ্র বন্দর। এই হাম্বানটোটা সমুদ্র বন্দর নিয়ে ঢাবি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল। তাহলে শ্রীলঙ্কার কোন বন্দর 99 বছরের জন্য চায়না লিজ নিয়েছে? এটি আনসার হবে হাম্বানটোটা সমুদ্র বন্দর। ওকে, তো বুঝতেই পারছেন, ভারতের দক্ষিণে হয়েও শ্রীলঙ্কা কিন্তু ভারতের বন্ধু রাষ্ট্র না। এটা কার বন্ধু রাষ্ট্র? এটা হচ্ছে আপনার চায়নার বন্ধু রাষ্ট্র। সবাই আমরা জানি যে ইন্ডিয়ার সাথে বর্তমানে চায়নার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে কিন্তু ইন্ডিয়ার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলা ইন্ডিয়ার সাথে তেমন একটা ভালো সম্পর্ক না। বিশেষ করে ইন্ডিয়ার পাশের রাষ্ট্র নেপাল, সে কিন্তু এই মুহূর্তে কেমন রাষ্ট্র? চায়নাপন্থী রাষ্ট্র, সবাই আমরা জানি। অন্যদিকে শুধু বাংলাদেশ ছাড়া এই অংশে ইন্ডিয়ার আর তেমন কোনো বন্ধু রাষ্ট্র নাই। এখন যদি বলি বাংলাদেশের অবস্থা কি, বাংলাদেশের অবস্থা হচ্ছে দোদুল্যমান। এরা হচ্ছে চায়নার দিকেও আছে, ইন্ডিয়ার দিকেও আছে, 50-50। ওকে, যাই হোক, আমরা আরো কয়েকটি প্রণালী দেখবো, গুরুত্বপূর্ণ প্রণালী। এর মধ্যে একটা আছে আচ্ছা মালয় উপদ্বীপ। আচ্ছা, মালয় উপদ্বীপ, মালয় মানে মালয়েশিয়া, ঠিক আছে। আচ্ছা, মালয় উপদ্বীপটা এরকম একটা উপদ্বীপ, আর এইদিকে একটা বিশাল দ্বীপ আছে ইন্দোনেশিয়ার,
সেই দ্বীপের নাম হচ্ছে সুমাত্রা। এটা হচ্ছে কার দ্বীপ? ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ, দেখতে পাচ্ছি আমরা। আর এটাকে বলা হয় মালয় উপদ্বীপ। মালয়, মালয়েশিয়া। মালয় মানে কি? মালয়েশিয়া। আচ্ছা, এখন মালয় মানে শুধুমাত্র মালয়েশিয়া তা না, মালয় উপদ্বীপে পড়ছে দুইটা রাষ্ট্র, ঠিক আছে? এখানে মালয় উপদ্বীপে এখানে একটা রাষ্ট্র আছে, ছোট রাষ্ট্র, আমরা সবাই জানি, তার নাম হচ্ছে সিঙ্গাপুর। দেশের নাম কি? সিঙ্গাপুর। দেখছেন, এটা তো ছোট দ্বীপ রাষ্ট্র। আর এই যে রাষ্ট্রটা মালয় উপদ্বীপ, এটাকে আমরা কোন নামে, দেশের নাম কি? মালয়েশিয়া। ওকে। আর এই সুমাত্রা দ্বীপ এটা কোন দেশের একটা দ্বীপ? এটা হচ্ছে ইন্দোনেশিয়া। দেশের নাম কি? ইন্দোনেশিয়া। ওকে। আচ্ছা, এই যে প্রণালীটা দেখেন, শুধুমাত্র একটা প্রণালী একটা দেশের ভাগ্য নির্মাণ করতে পারে। কি অদ্ভুত! একটা প্রণালীর উপর ডিপেন্ড করে শুধুমাত্র ওই প্রণালীর তীরে অবস্থিত হওয়ার কারণে দুটো রাষ্ট্র ধনী হতে পারে। এটা হচ্ছে এই ইয়াটা প্রমাণ। দেখেন, এই যে প্রণালী দেখতে পাচ্ছি আমরা, খেয়াল করে দেখেন, এখানে এটা হচ্ছে মালয়েশিয়া, এইদিকে সাগর, এইদিকে সাগর, দেখছেন? আচ্ছা, তিন দিকে সাগর, বুঝতেই পারছেন। এইদিকে থাইল্যান্ড আছে, এটা মালয়েশিয়ার এক অংশ আর কি। তো তিন দিকে সাগর, এইদিকে সাগর, দক্ষিণে সাগর, এইদিকে সাগর, শুধুমাত্র এইদিকে মূল স্থলভাগ বলে এটাকে বলা হয় উপদ্বীপ। আর এটা কিন্তু একটা দ্বীপ, কারণ চারদিকে সাগর। এই সিঙ্গাপুরের চারদিকে সাগর, সিঙ্গাপুরটা কি? দ্বীপ রাষ্ট্র। আচ্ছা, এখন এই যে মাঝখানে মালয়েশিয়ার দক্ষিণে যে প্রণালী, এটাকে বলা হয় মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই মালাক্কা প্রণালী আমরা বুঝতেই পারছি যে, আচ্ছা, এই মালাক্কা প্রণালীর এইদিকে যে সাগর আছে, সেই সাগরের নাম হচ্ছে, এই যে সুমাত্রা দেখতে পাচ্ছেন আপনারা, এইদিকে দ্বীপের নাম হচ্ছে আবার জাভা দ্বীপ। দ্বীপের নাম কি? এটা জাভা। জাভা দ্বীপ হচ্ছে ইন্দোনেশিয়ার সব থেকে জনবহুল দ্বীপ, ছোট দ্বীপ, বাট জনসংখ্যা সব থেকে বেশি। আচ্ছা, এদিকে জাভা দ্বীপের নাম অনুসারে এদিকে যে সাগরটা আছে তার নাম হচ্ছে জাভা সাগর, সরি, জাভা সাগর। সাগরের নাম কি? জাভা দ্বীপের পাশে সাগর বলে এটার নাম হচ্ছে জাভা সাগর। আর এইদিকে সাগরটা আছে আপনারা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে আপনার, এইদিকে চায়না, বুঝতেই পারছেন, এদিকে ভিয়েতনাম। সো এইদিকে যে বিশাল সাগরটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর, বুঝতেই পারছেন। বিশ্ব রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই দক্ষিণ চীন সাগর। এটা নিয়ন্ত্রণ নিয়ে ঝামেলা আছে, এটা পরে আসবো আমি। আমরা তো এইদিকে দেখি। আচ্ছা, এই দিকটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগর। ওকে। আর এর দক্ষিণ দিকে এইখানে কয়েকটা দ্বীপ আছে ছোট ছোট, আমরা জানি, এটার নাম হচ্ছে আন্দামান নিকোবর। এটার নাম কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আচ্ছা, এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন দেশের অংশ? এটা হলো ভারতের অংশ। সো এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এর পাশে যে সাগর, এটার নাম হচ্ছে আন্দামান সাগর। সাগরের নাম কি? আন্দামান সাগর। এখন অনেকে বলে এটার নাম বঙ্গোপসাগর। না ভাই, মালয়েশিয়ার পাশে বঙ্গোপসাগর নাই। মালয়েশিয়ার পাশে এবং আন্দামান দ্বীপপুঞ্জ বা সুমাত্রার পাশে এইদিকে যে সাগরটা দেখতে পাই আমরা, এটার নাম হচ্ছে আন্দামান সাগর। তবে অনেকে বৃহৎ অর্থে এটাকে বঙ্গোপসাগরও বলে, তবে এটাকে বঙ্গোপসাগর না বলে আমরা আন্দামান সাগর বলবো। ওকে। এখন যদি বলি মালাক্কা প্রণালী, দেখেন খেয়াল করে, মালাক্কা প্রণালী কাকে কাকে পৃথক করছে? যদি বলেন কাকে পৃথক করছে, তাহলে দুইটা অ্যান্সার হবে। সুমাত্রা থেকে, দেখেন সুমাত্রা থেকে মালয় উপদ্বীপ, মালয় উপদ্বীপ মানে এটা, দেখছেন? তাহলে মালয় উপদ্বীপ থেকে, মালয় উপদ্বীপ কিন্তু মালয়েশিয়া, আবার বলি, মালয় উপদ্বীপ থেকে সুমাত্রাকে কে পৃথক করছে? মালাক্কা প্রণালী। অথবা যদি আমি দেশ বলি তাহলে বলবো ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়াকে, আবার বলি ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়াকে পৃথক করছে মালাক্কা প্রণালী। অথবা যদি আমি আবার বলি ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরকে পৃথক করছে মালাক্কা প্রণালী, তাও ভুল হবে না। খেয়াল করে দেখছেন, কারণ এটা পুরোটাই মালাক্কা প্রণালী।
তাহলে মালাক্কা প্রণালী কোন কোন দেশকে পৃথক করছে? তাহলে অ্যান্সার হবে ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরকে পৃথক করছে মালাক্কা প্রণালী। ওকে, যদি দ্বীপ বলি তাহলে বলতে হবে সুমাত্রা থেকে মালয় উপদ্বীপকে পৃথক করছে মালাক্কা প্রণালী, এটাও ভুল হবে না। ওকে, তাহলে মালাক্কা প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ বুঝতেই পারছেন। এইদিকে দক্ষিণ চীন সাগর, এদিকে তো চায়না, এদিকে জাপান, এদিকে তাইওয়ান, ওইদিকে আবার প্রশান্ত মহাসাগর, এদিকে ভারত মহাসাগর, দেখতে পারছেন তো। এই যে তার দুইটা বৃহত্তম মহাসাগর আর এদিকে ধনী ধনী রাষ্ট্র, এই পথ দিয়ে হয় বাণিজ্য। বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি প্রণালী, কারণ এখানে এসে বাণিজ্য হতেই হবে, সব জাহাজ এই পথ দিয়ে যাওয়া আসা করবে। কারণ হচ্ছে এখানে প্রায় পৃথিবীর 60% জাহাজ যায় দক্ষিণ চীন সাগরে। এখন এটা যেতে হলে অবশ্যই আপনাকে এই পথটা ক্রস করতে হবে, এই মালাক্কা প্রণালী। এখন দেখেন একটা রাষ্ট্র, গরিব রাষ্ট্র, আজ থেকে প্রায় 50-60 বছর আগে একটা গরিব রাষ্ট্র বা একটা নর্মাল রাষ্ট্র সিঙ্গাপুর, শুধুমাত্র এই মালাক্কা প্রণালীর তীরে হওয়ার কারণে এই রাষ্ট্রটা ধনী। অথবা মালয়েশিয়া এই মালাক্কা প্রণালীর সুবিধা নিয়ে হচ্ছে মালয়েশিয়া ধনী হয়ে গেছে। একটু খেয়াল করে দেখেন, সিঙ্গাপুর মাত্র 700-750 কিলোমিটারের মতো একটা রাষ্ট্র, যেটা আমাদের অনেক উপজেলার সমান হবে। এত ছোট একটা রাষ্ট্র, তার জিডিপির আকার এই বাংলাদেশের জিডিপির আকারের থেকেও বড়। কি অদ্ভুত! যেটা একটা বাংলাদেশের শহরের মতো হবে, ঢাকা শহরের মতো, সেই রাষ্ট্রটি হচ্ছে একটা রাষ্ট্র। এবং এটা হচ্ছে পৃথিবীর নগর রাষ্ট্র বলা হয় সিঙ্গাপুরকে। এবং এই সিঙ্গাপুর পৃথিবীতে প্রায় শতাব্দী কাল ধরে পৃথিবীতে সব থেকে আপনার ব্যস্ততম একটি সমুদ্র বন্দর ছিল। এখন দেখেন বর্তমানে যদিও এটা পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম সমুদ্র বন্দর, অর্থাৎ সাংহাইয়ের পরে পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম হচ্ছে সিঙ্গাপুর সমুদ্র বন্দর। সিঙ্গাপুর নিজে একটা বন্দর, নিজে একটা দেশ, নিজে একটা শহর, নিজে একটা রাজধানী। ওকে, এবং এটা হচ্ছে পৃথিবীর একমাত্র নগর রাষ্ট্র। একমাত্র না কি, আরো দু একটা আছে, বাট আদর্শ নগর রাষ্ট্র বললে অবশ্যই বলতে হবে সিঙ্গাপুরকে। ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে সিঙ্গাপুর কিভাবে ধনী। এই মালাক্কা প্রণালীতে সব জাহাজকে অবশ্যই যদি এখান থেকে নোঙর করে, সিঙ্গাপুরে তেল ভরে, সিঙ্গাপুরে গ্যাস নেয়, বা সিঙ্গাপুরে লোড আনলোড করে। ওকে, এবং সিঙ্গাপুরে এই কারণে এসে জাহাজগুলো একটু যেহেতু বিশ্রাম নেয়, সেহেতু এখানে সে মেরামত করে। সুতরাং এই সিঙ্গাপুর হয়ে উঠছে জাহাজ নির্মাণের একটি পৃথিবীর গুরুত্বপূর্ণ জায়গা। এবং এখানে যে কারণে প্রচুর পরিমাণে জাহাজ নির্মিত হয়, জাহাজ মেরামত হয়। ওকে, এবং এখানে বন্দরে যেহেতু প্রচুর পরিমাণে মাল খালাস হয়, সো আন্তর্জাতিক যারা হচ্ছে লগ্নিকারী আছে, তারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে, ইউরোপ আমেরিকা থেকে বা আরব অঞ্চল থেকে এখানে এসে হচ্ছে বাণিজ্য কি করলো, ইনভেস্ট করলো। সো মালাক্কা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রণালী। ওকে, কারণ দক্ষিণ চীন সাগরে যেতে হলে অবশ্যই মালাক্কা প্রণালী ইউজ করতে হবে। তাহলে মালাক্কা প্রণালী যুক্ত করছে আন্দামান সাগর এবং জাভা সাগরকে, আর পৃথক করছে মালয়েশিয়া থেকে সুমাত্রাকে, অথবা মালয় উপদ্বীপ থেকে সুমাত্রা দ্বীপকে, অথবা সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়াকে, যাই বলে না কেন এটা হচ্ছে বুঝে নেবেন আর কি। ওকে, এই তো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রণালী হয়ে গেল এখানে প্রায়। আরেকটা প্রণালী আছে এখানে দেখেন, এই যে জাভা সাগর দেখতে পাচ্ছি আর সুমাত্রা দেখছে কিনা, এই যে জাভা দ্বীপ আর সুমাত্রা দ্বীপ দেখছেন আপনারা, এই জাভা এবং সুমাত্রা, এই জাভা দ্বীপ দেখেন ছোটটা দ্বীপ না, এটা কিন্তু ইন্দোনেশিয়ার সব থেকে বড় দ্বীপ না। ইন্দোনেশিয়া 17,508টা দ্বীপ নিয়ে গঠিত, খুবই কম না? পৃথিবীতে এত দ্বীপ মনে হয় কোথাও নাই, যে এত পরিমাণ দ্বীপ। 17,508টা দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া। এর অনেক বড় বড় দ্বীপ আছে, তবে সবচেয়ে জনবহুল দ্বীপ হচ্ছে জাভা দ্বীপ। কারণ এই জাভা দ্বীপেই এদের রাজধানী জাকার্তা, রাজধানীর নাম হচ্ছে কি, জাকার্তা। ওকে, এই জাকার্তা নগরী হচ্ছে টোকিওর পরে পৃথিবীর দ্বিতীয় মেটা সিটি, নট মেগা সিটি। মেগা সিটি তো অবশ্যই, এর লোক সংখ্যা মেগা সিটির থেকেও বেশি, অর্থাৎ প্রায় 3 কোটি লোক বসবাস করে এই জাভা দ্বীপে। জাভা দ্বীপে না, ভুল বললাম, এই জাকার্তা রাজধানীতে আর কি। সো সম্প্রতি এই জাকার্তা শহর থেকে রাজধানী সরিয়ে নেবে ইন্দোনেশিয়া, এটা মনে রাখবেন, সাম্প্রতিকের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে রাজধানী সরিয়ে নেবে, এই দিকে একটা দ্বীপ আছে কালিমান্তান দ্বীপ। কি দ্বীপ? বোর্নিও দ্বীপের যে ইন্দোনেশিয়ার অংশ, তার নাম হচ্ছে কালিমান্তান। এখান থেকে পূর্ব কালিমান্তানে
রাজধানী সরিয়ে নেবে কে? ইন্দোনেশিয়া। বাট এখনো কিন্তু নেয়নি। তাহলে মনে রাখবেন যে রাজধানী সরিয়ে নেবে কে? ইন্দোনেশিয়া। জাভা থেকে কালিমান্তানে যাবে। ওকে, কোন কালিমান্তান? পূর্ব কালিমান্তানে। আচ্ছা, এখন এই যে জাভা আর মাঝখানে সুমাত্রা, এর মাঝখানে সমুদ্র আছে, দেখছেন? এই যে সমুদ্র পথটা, এটা একটা প্রণালী দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে সুন্দা প্রণালী। কি প্রণালী? সুন্দা, সরস্বু নয় দয় আকার, সুন্দা প্রণালী। তাহলে এই সুন্দা প্রণালী কাকে কাকে পৃথক করছে? পৃথক করছে সুমাত্রা থেকে জাভাকে, আর যুক্ত করছে জাভা সাগর এবং ভারত মহাসাগরকে। এদিক কোন সাগর? ভারত মহাসাগর। ওকে, তার মানে সুন্দা প্রণালী জাভা সাগর এবং ভারত মহাসাগরকে যুক্ত করছে আর পৃথক করছে সুমাত্রা থেকে জাভা দ্বীপকে। এটা একটা প্রণালী। আপনাদের কমেন্ট পড়ি না অনেকক্ষণ, আপনারা কি কমেন্ট করছেন জানি না, কমেন্ট তো অনেক হয়ে গেছে। আপনারা আমাদের বইটা কিন্তু আপনারা সবাই কিনবেন, যেহেতু আমরা আপনাদের একেবারে ফ্রি ক্লাস নিচ্ছি। সো আপনারা আমাদের অন্তত কিছুটা ইয়া করবেন। আমাদের জিকে পাওয়ার কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল সাম্প্রতিকের জন্য আরেকটা বই আছে, হচ্ছে বের হচ্ছে আজকে, এটার নাম এটা হচ্ছে ম্যানুয়াল ইয়ারবুক। ম্যানুয়াল ইয়ারবুক 2020, অর্থাৎ 20 সালের সকল ঘটনা আপনারা একসাথে পাবেন। 20 সালটা আমাদের জন্য একেবারে বিষিয়ে গেছে, তাই না? বিষে পরিপূর্ণ। কারণ হচ্ছে আমাদের এই মহামারী, স্কুল খোলা নাই, কলেজ বন্ধ, আপনারা বের হতে পারেন না। তো সব মিলিয়ে আমাদের এই 20 সালটা একেবারে লাইফে বিষিয়ে গেছে, 20 সো এই 20 সালের অনেক ঘটনাবহুল বছর। সো এই সব ঘটনাগুলো একসাথে পাবেন আমাদের ম্যানুয়াল ইয়ার বুকে। এটা মাত্র 100 টাকা, দেশের সব লাইব্রেরিতে পাবেন। আচ্ছা, আমি একটু আপনাদের প্রশ্ন নেই নাকি? প্রশ্ন হলো, আপনারা দ্রুত অ্যান্সার দিবেন, আমি বলবো। এতক্ষণ আমরা যা শিখলাম সেইগুলো থেকে পরে আমরা অন্য টপিকে যাব। ও আরেকটু প্রণালী দেখায়, যারা একটু প্রণালী দেখায়, তারপরে গুরুত্বপূর্ণ প্রণালী যেগুলো আছে। জাপান এবং কোরিয়া, আর একটা হচ্ছে চায়না এবং তাইওয়ান, এর মাঝখানে দুটো প্রণালী আছে গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে দুই আমেরিকার মাঝখানে। আচ্ছা দেখেন, কোরীয় উপদ্বীপ। কোরীয় উপদ্বীপ মানে হচ্ছে এখানে দুইটা রাষ্ট্র, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। আচ্ছা, কোরীয় উপদ্বীপকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি না। আচ্ছা, এটার নাম হচ্ছে কোরিয়া উপদ্বীপ। মানে এখানে দুইটা কোরিয়া, এদিকে হচ্ছে দক্ষিণ কোরিয়া, এটা হচ্ছে উত্তর কোরিয়া, আর এদিকে আছে দক্ষিণ কোরিয়া। ওকে, আচ্ছা, এখন এর মাঝখানে এদিকে সমুদ্র, এদিকেও সমুদ্র। আচ্ছা, উপদ্বীপ কেন হয়? যার তিন দিকে জল, মানে এদিকে সাগর, এদিকে সাগর, এদিকে সাগর, শুধুমাত্র এদিকে চায় না। সো এটাকে বলা হয় উপদ্বীপ। আচ্ছা, এখন এইদিকে রাষ্ট্রের নাম হচ্ছে জাপান। পৃথিবীর একটা সমৃদ্ধ রাষ্ট্র, নাম হচ্ছে জাপান। এটা হচ্ছে দ্বীপ। জাপান এটা কি রাষ্ট্র? দ্বীপ রাষ্ট্র। এখানে কিন্তু একাধিক দ্বীপ, আমি ওভাবে দেখাচ্ছি না। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে কোরীয় উপদ্বীপ, এটা, আর এইদিকে যে সাগর আছে নাম হচ্ছে জাপান সাগর, ঠিক আছে? আর এদিকে হচ্ছে ইয়োলো সি। ইয়োলো মানে হলুদ, ইয়োলো সি। আচ্ছা, মাঝখানে এই যে কোরিয়া মানে কোরীয় উপদ্বীপ, আর জাপান থেকে কোরিয়াকে পৃথক করছে যে প্রণালী, এটা হচ্ছে কোরীয় প্রণালী। কি প্রণালী? কোরীয়
প্রণালী। আচ্ছা, কোরীয় প্রণালী হচ্ছে কোরিয়া উপদ্বীপ থেকে জাপানকে পৃথক করছে। কি করছে? পৃথক করছে। আর যুক্ত করছে জাপান সাগর এবং ইয়েলো সিকে। ঠিক আছে, জাপান সাগর এবং ইয়েলো সি। যদি ইয়েলো সি না থাকে তাহলে এটার নাম হবে, এদিকে আছে পূর্ব চীন সাগর। কি হবে? পূর্ব চীন সাগর। তাহলে ইয়েলো সি এবং জাপান সাগরকে যুক্ত করছে কোরীয় প্রণালী, আর কোরীয় প্রণালী পৃথক করছে কোরিয়া উপদ্বীপ থেকে জাপানকে। অথবা যদি আমি দেশ বলি তাহলে বলতে হবে জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে। জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করছে কি? কোরীয় উপদ্বীপ। এটা হলো বিষয়। কোরিয়া গেল। এবার একটু আসি আমি চীনে। চীন থেকে তাইওয়ান। আচ্ছা, আমরা জানি যে তাইওয়ানের পূর্ব নাম ফরমোজা। তাইওয়ানের পূর্ব নাম কি? ফরমোজা। ফরমোজা প্রণালী। দেখেন চায়নার যে মানচিত্র, সেখান থেকে এরকম, দেখো আমি সব চায়নাকে দেখাচ্ছি, অল্প একটু দেখাচ্ছি। আর এই দিকে রাষ্ট্রটার নাম হচ্ছে তাইওয়ান। রাষ্ট্রের নাম কি? এইটা হচ্ছে তাইওয়ান। আর এটা হচ্ছে কোন রাষ্ট্র? চীন। আচ্ছা, এদিকে হচ্ছে আপনার পূর্ব চীন সাগর। আর এটার নাম হচ্ছে, এই যে প্রণালীটা দেখতে পাচ্ছি আমরা, এই প্রণালীর নাম হচ্ছে ফরমোজা প্রণালী। অথবা এটাকে আপনি তাইওয়ান প্রণালী বললেও ভুল হবে না। ফরমোজা প্রণালী। আচ্ছা, ফরমোজা কার নাম? ফরমোজা হচ্ছে তাইওয়ানের পূর্ব নাম। সো তাইওয়ান থেকে চায়নাকে পৃথক করছে যে প্রণালী, তার নাম হচ্ছে ফরমোজা প্রণালী। আর এইদিকে সাগরটা আছে, এর নাম হচ্ছে টংকিং সাগর। টনস্বর টং, কয়স্বর কি, অনস্বর, টংকিং সাগর। এখন খেয়াল করে দেখেন, চীন থেকে তাইওয়ানকে পৃথক করছে ফরমোজা প্রণালী, অথবা যদি বলি তাইওয়ান প্রণালী। আর যুক্ত করছে পূর্ব চীন সাগরের সাথে টংকিং সাগরকে। অথবা যদি টংকিং সাগর না থাকে, কারণ টংকিং সাগর ছোট একটা সাগর, এর পাশেই যে সাগরটা আছে বিশাল, এদিকে নাম হচ্ছে দক্ষিণ চীন সাগর। তাহলে দক্ষিণ চীন সাগর থাকলে ওটা আনসার হবে যদি টংকিং সাগর না থাকে। ওকে, এখন চীন এবং তাইওয়ানের মাঝখানে যে প্রণালী, তার নাম হচ্ছে ফরমোজা প্রণালী। অথবা ফরমোজা না বলে যদি বলা হয় তাইওয়ান প্রণালী, তাতেও ভুল হবে না, কারণ ফরমোজার বর্তমান নাম কি? তাইওয়ান। তাহলে ফরমোজা কোন দেশের পূর্ব নাম? অ্যান্সার হবে চীনের, সরি ভুল বললাম, তাইওয়ানের। আচ্ছা, এবার আমরা আরেকটি প্রণালী দেখবো, এটাই শেষ। পানামা। পানামা নিজে একটা খাল, নিজে একটা প্রণালী, কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখেন, উত্তর আমেরিকা মহাদেশ, এটা অনেক বড় আমরা জানি। এদিকে যে আস্তে 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 শুরু হয়ে গেছে, তাই না? শুরু হয়ে এদিকে মিশে গেছে। দেখেন এখন এইদিকে আবার একটা মহাদেশ আছে, তার নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। যাক, আমি সব দেখাতে পারছি না। এখানে দুইটা মহাদেশ আমরা দেখতে পাচ্ছি। এটা কোন মহাদেশ? উত্তর আমেরিকা মহাদেশ, দেখছেন? আর এই যে মহাদেশটা, এটার নাম হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এখন খেয়াল করে দেখেন, এইখানে যে সাগরটা আছে, এটার নাম হচ্ছে আটলান্টিক, সরি আটলান্টিক মহাসাগর। আর এইদিকে আছে প্রশান্ত মহাসাগর। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে এসে দেখেন সমুদ্র কাছাকাছি, বা সমুদ্র কাছাকাছি হলেও সমুদ্র কিন্তু মিশে নাই, কারণ মাঝখানে এখানে এই দুই মহাদেশ কিন্তু যখন অ্যাটাচ ছিল, মানে একসাথে ছিল। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এই দিকে যে রাষ্ট্রটা, দেখেন এই দেখছেন, এই দেশের নাম হচ্ছে পানামা। এখান থেকে এই প্রান্ত রাষ্ট্র দেখতে পাচ্ছি আমরা, এটার নাম হচ্ছে কি? পানামা। দেশের নাম কি? পানামা। এখন
এই আমেরিকা, আমরা জানি যে এই দিকে রাষ্ট্রটা আছে বিশাল রাষ্ট্র, নাম হচ্ছে ইউএসএ। নাম কি? ইউএসএ। ওকে, এখন বুঝতেই পারছেন বিশ্ব বাণিজ্যে ইউএসএ সবথেকে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। অর্থাৎ চায়না এবং ইউএসএ পৃথিবীর বাণিজ্যের দুইটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র। অথচ একই আমেরিকায় যদি এইদিকে হয় নিউ ইয়র্ক শহর, এটা কোন শহর? নিউ ইয়র্ক শহর। এইদিকে আমেরিকার এই প্রান্তে আছে আরেকটি গুরুত্বপূর্ণ শহর, নাম হচ্ছে সান ফ্রান্সিসকো। ওকে, এই যে সান ফ্রান্সিসকো বা এইদিকে আছে লস অ্যাঞ্জেলেস, হ্যাঁ, এই শহরগুলো থেকে নিউ ইয়র্ক বা ওয়াশিংটন এর যে যোগাযোগটা, এই দিকে স্থলভাগ অনেক বড় এবং এখানে সমুদ্র, এখানে আপনার প্রচুর পাহাড় আছে, পর্বত আছে, এখান থেকে যাওয়া আসাটা খুবই কষ্টসাধ্য। এবং জাহাজগুলো যেতে হতো তখন, মানে পানামা খাল খননের পূর্বে জাহাজগুলো এই পথ দিয়ে ঘুরে যেত, অনেক পথ, প্রায় 10 গুণ পথ ঘুরে এখানে আসতে হতো, কারণ যেহেতু বাণিজ্য বেশি হয় কি সমুদ্র দিয়ে। সো আমেরিকা যুক্তরাষ্ট্র কি করলো, সব থেকে যে কম জায়গাটি আছে পানামার কাছে, এই পানামার মাঝখানে এখানে একটি খাল খনন করলো। খাল, বুঝতে পারছেন? সেই খালের নাম কি খাল? পানামা খাল। দেখছেন খেয়াল করে? এখন এই পানামা খাল যদিও বর্তমানে পানামার দেশের মালিকানায়, বাট পানামা খাল কিন্তু প্রথমে খনন করে মার্কিন যুক্তরাষ্ট্র। মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। এটি 1913 সালে উন্মুক্ত হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই পানামার সংকীর্ণ জায়গাটিতে এই খাল খনন করে এটার নাম দেয় পানামা খাল। এখন পৃথিবীতে এই পানামা একটা ছোট রাষ্ট্র, ঠিক আছে, বাট এর গুরুত্ব অনেক। সেটা কি হবে? আপনারা যারা নাবিক, পৃথিবীতে যত নাবিক আছে এর মধ্যে যারা এই পানামা খাল দিয়ে ক্রস করে বা পানামার সার্টিফিকেট সবথেকে গুরুত্বপূর্ণ, জানেন কিনা? আমেরিকান না, কিন্তু পৃথিবীতে কয়েকটি দেশ আছে যারা হচ্ছে নাবিকদের সার্টিফিকেট দেয়। এর মধ্যে যদি কেউ পানামা সার্টিফিকেট পায়, এরা ধরা হয় পৃথিবীতে সবথেকে মানে দক্ষ নাবিকেরা। বুঝছেন কিনা? কারণ এই যে আটলান্টিক, এটা কেন বুঝতেই পারছেন, এই পানামা ক্রস করা মানে সে হচ্ছে একই সাথে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরে, এই দুইটা বড় সাগরে জাহাজ চালাইছে, তার মানে তার গুরুত্ব অনেক বেশি। সো এই পানামা সার্টিফিকেট পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট কিসের ক্ষেত্রে? নাবিকদের ক্ষেত্রে। ওকে, তাহলে এই পানামা খাল কি করলো আমরা দেখি। বুঝতেই পারছেন, দুইটা মহাদেশকে পৃথক করছে আর দুইটা মহাসাগরকে যুক্ত করছে। তাহলে এই পানামা খাল কিন্তু একই সাথে একটা প্রণালীও বটে, কারণ প্রণালীর মতো কাজ করলো এটা। তাহলে যদি আমি পানামা প্রণালী বলি অথবা পানামা খাল বলি, অথবা এটাকে বলা হয় পানামা যোজকও বলা হয়, যোজক মানে যুক্ত করছে। তাহলে পানামা খাল কাকে কাকে যুক্ত করলো? পানামা খাল যুক্ত করছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে। মনে রাখবেন, পানামা খাল যুক্ত করছে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে, আর পৃথক করছে উত্তর আমেরিকা মহাদেশ থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশকে। তাহলে দুইটা মহাদেশকে পৃথক করলো আর দুইটা মহাসাগরকে যুক্ত করলো এই পানামা খাল বা পানামা প্রণালী অথবা পানামা যোজক। মনে রাখবেন। ওকে, এখন এই পানামা খাল একটা ঝামেলার সৃষ্টি করছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক সীমানার ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন, এটাও বলে রাখি। আচ্ছা, এই পানামা খাল একটা মহাদেশের সীমানা হয়ে গেছে। সেটা কিভাবে? এই পানামা, এই যে মাঝখানের রাষ্ট্রটা পানামা রাষ্ট্র, দেখতে পাচ্ছেন আপনারা? পানামা রাষ্ট্রটা এইদিকে এক মহাদেশ, এইদিকে আরেক মহাদেশ। ওকে, সো পানামা হচ্ছে একটি ট্রান্স কন্টিনেন্টাল রাষ্ট্র, অথবা বাংলায় বলা হয় আন্তঃমহাদেশীয় রাষ্ট্র। এই আন্তঃমহাদেশীয় রাষ্ট্র কি? যেই রাষ্ট্রগুলো দুই মহাদেশে পড়ছে। তাহলে পানামা খাল কিন্তু এটা মহাদেশের সীমানা, মনে রাখবেন। তাহলে একই পানামা, এই রাষ্ট্রটি কয় মহাদেশে পড়ছে? দুই মহাদেশে, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা মহাদেশে। এটি মনে রাখতে হবে। যা হোক, এটা হলো পানামা খাল। তাহলে পানামা খালের মালিকানা বর্তমানে কোন দেশের? অ্যান্সার হবে পানামা। আর যদি বলা হয় পানামা খাল খনন করে কোন দেশ, এটি হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। এখন আমেরিকা কিন্তু সেই 1913 সালে এটা খনন করে এটা কিন্তু রেখে ওদের মালিকানা রেখে দিয়েছিল অনেক বছর, প্রায় 90 বছর। তাহলে পানামা খাল কত সালে মানে মার্কিন যুক্তরাষ্ট্র পানামার কাছে হস্তান্তর করে? এটি আনসার হবে 1999 সালে। কত সালে ভাইয়া? 1999 সালে
পানামা খালকে পানামার কাছে মালিকানা হস্তান্তর করে। তাহলে পানামা খালের মালিকানা বর্তমানে কার হাতে? নট যুক্তরাষ্ট্র, এটা হচ্ছে পানামার। এই তাহলে এটা গেল প্রণালী। এখন আমি একটু প্রণালী থেকে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা অ্যান্সার দিবেন। আচ্ছা আমি একটু দেখি কম্পিউটারে, আপনারা বলেন। আচ্ছা সেটা হলো প্রশ্ন নম্বর 1, জিব্রাল্টার প্রণালী। ওকে, জিব্রাল্টার প্রণালী সম্পর্কে আমরা জানি। প্রশ্ন হচ্ছে জিব্রাল্টার উপদ্বীপটি কোন দেশের মালিকানায়, অথবা জিব্রাল্টার কার অংশ? বলেন, জিব্রাল্টার কার অংশ? আচ্ছা জিব্রাল্টার কার অংশ? আচ্ছা মাজহারুল ইসলাম বলছে ইউকে। আচ্ছা নিলাম ইউকে। মেহফুজ বলছে ইউকে। আচ্ছা ইউকে। ও একজন বলছে যে কানাডার দ্বীপ 30,000। আচ্ছা পৃথিবীতে সব থেকে বেশি দ্বীপ কিন্তু কানাডার। হ্যাঁ এটা সত্য, তবে ইন্দোনেশিয়া কিন্তু পৃথিবীর একটা দ্বীপ বহুল রাষ্ট্র, এটা মনে রাখতে হবে। এটা অনেক দ্বীপ, সবচেয়ে বেশি দ্বীপ না, বাট অনেক দ্বীপ। আচ্ছা এটা গেল। এবার যদি বলি বাবেল মানদেব প্রণালী। আচ্ছা বাবেল মানদেব প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করছে? বলেন, বাবেল মানদেব প্রণালী, বাবেল মানদেব প্রণালী কোন দুটি, বাবেল মানদেব প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করছে? বাবেল মানদেব প্রণালী। আচ্ছা মেহফুজ বলছে এশিয়া থেকে আফ্রিকা। নাইমা ইসলাম বলছে এশিয়া থেকে আফ্রিকা। হ্যাঁ হ্যাঁ সত্য, ঠিক আছে। আচ্ছা প্রশ্ন হচ্ছে মালাক্কা প্রণালী, মালাক্কা প্রণালী কোন দুটি দ্বীপ বা উপদ্বীপকে পৃথক করছে? মালাক্কা প্রণালী, বলেন। মালাক্কা প্রণালী মালাক্কা প্রণালী আচ্ছা মাজহারুল ইসলাম উনি বলছেন জাভা থেকে সুমাত্রা, না ভুল। মাহফুজ জাভা থেকে সুমাত্রা, না ভুল। আচ্ছা কবির বলছে মালয় থেকে, মালয় থেকে সুমাত্রা, হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা মালয় থেকে সুমাত্রা এটাই হবে। আচ্ছা এরপর বলি, আমি একটু দাঁড়াই বলি। আচ্ছা এরপরে বলেন পানামা খাল। আচ্ছা পানামা খাল কোন দুটি মানে মহাদেশকে পৃথক করছে? পানামা খাল। আচ্ছা পানামা খাল কোন দুটি মহাদেশকে পৃথক করছে? দেখা যাচ্ছে না মনে হয়। আচ্ছা পানামা খাল কোন দুটি মহাদেশকে পৃথক করছে? আচ্ছা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে যে খাল তার নাম হচ্ছে পানামা খাল। আচ্ছা হইছে। আচ্ছা প্রশ্ন হচ্ছে হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী কোন দুটি ভূখণ্ডকে পৃথক করছে? বলেন, হরমুজ প্রণালী কোন দুটি ভূখণ্ডকে পৃথক করছে? ভূখণ্ড মানে বুঝতেই পারছেন। হরমুজ প্রণালী হরমুজ প্রণালী কোন দুটি ভূখণ্ডকে পৃথক করছে?
ইরান থেকে ওমান। এই মাহফুজ বলছে চীন থেকে তাইওয়ান, মারবো, ভুল। হ্যাঁ, ওমান ও ইরান, ঠিক আছে, ওমান থেকে ইরান, এটাই কিন্তু সঠিক অ্যান্সার। ওমান থেকে ইরানকে পৃথক করছে হরমুজ প্রণালী। আচ্ছা, হরমুজ প্রণালী গুরুত্বপূর্ণ কেন? আচ্ছা, এক কথায় আপনি অ্যান্সার দিবেন, হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ। অ্যান্সার দেন, আমি দেখব হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ, মানে কি কারণে এটার গুরুত্ব আছে। এক কথায় অ্যান্সার দিবেন, হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, তেল বাণিজ্য। হ্যাঁ, কবির বলছে তেল বাণিজ্য, খুবই চমৎকার আনসার, তেল বাণিজ্য। অথবা যদি বলি তেল সম্পদে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রায়হানুল কবির। অনেক অ্যান্সার দেয়, অনেক ভালো, তার মানে অনেক ভালো প্রিপারেশন মনে হয়। একজন বলছে পৃথিবীর 4/1 তেল। হ্যাঁ, অনেক তেলের গুরুত্ব এখানে। সাউন্ড কম বলছে, আমি একটু দূরে আছি এই কারণে সাউন্ড কম। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে ফর্মোজা। আচ্ছা, ফর্মোজা কার পূর্ব নাম? ফর্মোজা কার পূর্ব নাম? ফর্মোজা কার পূর্ব নাম, মানে কোন দেশের পূর্ব নাম ফর্মোজা? ফর্মোজা কার পূর্ব নাম? তাইওয়ান। হ্যাঁ, তাইওয়ানের পূর্ব নাম হচ্ছে কি ফর্মোজা। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ফর্মোজা প্রণালী কোন দুটি দেশকে পৃথক করছে? ফর্মোজা প্রণালী কোন দুটি দেশকে পৃথক করছে? ফর্মোজা প্রণালী কোন দুটি দেশকে পৃথক করছে? রোমানা বলছে ফর্মোজা তাইওয়ানের পূর্ব নাম, অপর নাম। অপর নাম না, পূর্ব নাম। হ্যাঁ, ফর্মোজা প্রণালী পৃথক করছে চীন থেকে তাইওয়ানকে। কাকে পৃথক করছে? চীন থেকে তাইওয়ানকে। যাক, মোটামুটি আপনাদের প্রিপারেশন ভালো বোঝা যাচ্ছে। তাহলে আজকে আমরা এখানে শেষ করব। আর নেক্সট ক্লাসটা আমি আপনাদের, যেহেতু আমি গ্যাপে ক্লাস নেইনি, আমি একটু চেষ্টা করব ক্লাস নিতে। এখন আপনারা বলবেন যে কোন বিষয়টা নিলে ভালো হয়, আমি একটা গ্যাপ ক্লাস নিব এই সপ্তাহে, আপনার এই গ্রুপে জানাই দিব। তো কোন বিষয়ে ক্লাস নিলে ভালো হয় একটু আপনারা জানালে ভালো হয়, মানে কোন বিষয়টা বুঝতে সমস্যা হয় এই বিষয়টা একটু আপনারা লেখেন, তাহলে আমি চেষ্টা করব যে ওই বিষয় নিতে। অথবা একাধিক বিষয় হতে পারে যে এই বিষয়গুলো আমরা কম বুঝি, সেগুলো একটু আপনারা কমেন্টে লিখেন, আমি কমেন্ট পড়ে যেখানে বেশি ভোট হবে সেই বিষয়ে আমি ক্লাস নিব। ও, আর যদি আপনাদের প্রশ্ন করতে হয়, প্রশ্নের জন্য বলে রাখি যে আমার একটা গ্রুপ আছে, আপনারা ওই গ্রুপটায় আপনারা ই করবেন, প্রশ্ন করলে আমি অ্যান্সার দিব, যে বুঝতে সমস্যা হলে। আমার গ্রুপের নাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। আপনারা লিখবেন ইংরেজিতে কারেন্ট, CURRENT, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল। ওকে, এই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল যদি আপনারা ওখানে প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিব। এটা আমার গ্রুপ, আপনি প্রশ্ন করতে পারবেন। ওখানে আমি মাঝে মাঝে নোট শেয়ার করি বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি, আপডেটগুলো দেই। সো আপনাদের আমার সাথে কানেক্ট থাকার জন্য আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়ালটা করতে পারেন, সবাই যুক্ত হতে পারেন। অথবা আমার একটা গ্রুপ আছে জিকে উইথ শ্রাবণ, জিকে উইথ শ্রাবণ। আমার নাম সবাই জানেন যে আব্দুর রহমান শ্রাবণ। সো আপনারা আমার শ্রাবণ ভাইয়া বলে করলেই হবে, আমি অ্যান্সার দিব। ওকে,
কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল অথবা জিকে উইথ শ্রাবণ, এখানে আপনারা প্রশ্ন করবেন। প্রশ্ন করলে আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।